একটা আদর্শ ওয়েবসাইটে যে বিষয়গুলো না থাকলে ওয়েবসাইট বলে গণ্য হবে না, সেই জিনিসগুলো আমাদেরকে ইনক্লুড করতে হবে অবশ্যই। তিনটা জিনিস থাকে, আমি এর আগেও বলছি। ফার্স্ট, মেটা থাকবে। দ্বিতীয়ত, এসইও রিলেটেড যা প্রয়োজন সেগুলো থাকবে। অ্যান্ড সিএসএস ফাইলগুলো এখানে থাকবে। এটি হচ্ছে আদর্শ। এখানে অনেক সময় দেখা যায় জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি ফাইলগুলো লিঙ্ক করা থাকে হেডিংয়ের মধ্যে, কখনো এটা করবেন না, ঠিক আছে? এটা থিম হিসেবে গণ্য হবে না। কখনো যদি থিম ডেভেলপার হতে চান, যে আমি থিম ডেভেলপ করে সেটা সেল করব, তাহলে ভুলেও কখনো হেডিংয়ের ভিতরে জাভাস্ক্রিপ্টের কোনো লিঙ্ক ইউজ করবেন না। হতে পারে আপনার জাভাস্ক্রিপ্ট অন পেজ জাভাস্ক্রিপ্ট হতে পারে, তবুও এখানে লেখা যাবে না। টেস্ট করার জন্য, প্র্যাকটিস করার জন্য এটা করতে পারেন, বাট যত জাভাস্ক্রিপ্ট কোড থাকবে, লিঙ্ক থাকবে, অবশ্যই এই জায়গাতে ইনক্লুড করবেন, ঠিক আছে? আর নর্মাল যদি কোডও থাকে জাভাস্ক্রিপ্টের, এখানে যে কোনো জায়গায়, নিচের যে কোনো জায়গায় আপনি লিখতে পারেন। আবার দেখা যাচ্ছে আমি ডিভ নিলাম, ডিভের মাঝখানে জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হলো, সেখানে লিখলাম। এটা শুধু প্র্যাকটিসের জন্য, বাট ফাইনালি এটা করা যাবে না। বুঝতে পারছেন? আজকে আমরা এসইও সম্পর্কে অনেক বিষয়গুলো দেখবো। আসলে এসইও রিলেটেড কি কি বিষয়গুলো আমাদেরকে ইনক্লুড করতেই হবে, কারণ একটা ওয়েবসাইট মূল এসইওটা ডিপেন্ড করে একজন ডেভেলপার বা ডিজাইনারের উপরে। সে যদি এসইও রিলেটেড কাজগুলো না করা থাকে, করে দেয়, এই তিনটা জিনিস যদি না দেয় পারফেক্টলি, ওই সারা জীবন অফ পেজ এসইও করেও আউটপুট জিরো, কখনো এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ ফ্রেন্ডলি হবে না। তো আমরা শুধু টাইটেল লিখি, টাইটেল লিখলেই হবে না, এর সাথে আরও কিছু সম্পৃক্ততা আছে। সেটা কি আমরা দেখব। ফার্স্ট টাইম আমরা মেটা নিয়ে আলোচনা করি, যে তিনটা মেটা না থাকলেই হবেই না। আরও কিছু মেটা আছে, সেগুলো কাজের রিলেটেড অনুযায়ী ইউজ করা হয়ে থাকে, বাট মিনিমাম এই তিনটা মেটা অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ এই ওয়েবসাইটটি বিভিন্ন জায়গায় গিয়ে ভেঙে যাবে। আপনি ক্রমে পারফেক্টলি শো করাচ্ছেন, মোবাইলে শো করাচ্ছেন, বাট এটা ম্যাকে যখন যাবে, এটা অন্যান্য ব্রাউজারে যখন যাবে, এটা পারফেক্টলি শো করবে না। এজন্য এই তিনটা মেটা মিনিমাম দিতে হবে। আমরা এখানে ইএনইউএস এটা কেন ইউজ করি জানি? ল্যাঙ্গুয়েজ ইউএস অর ইএন দিলেও প্রবলেম নাই। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এটা কোন ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে? মানে আমি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করতেছি, এগুলো সবগুলোই কি ইংলিশ, তাই না? যত লেখা সবগুলো ইংলিশ, বাট এটার সাথে আমার কন্টেন্ট থাকতে পারে। একটা বাংলা কন্টেন্ট আমি দিলাম, বা আরবিক আর ইংলিশ, হিন্দি আমি কন্টেন্ট দিতে পারি, বাট এই কন্টেন্টটা কার ভিতরে আছে, সেটা কোন ল্যাঙ্গুয়েজ? দ্যাট মিনস আমরা যে কন্টেন্টগুলো দিই ডেফিনেটলি কোনো ট্যাগের মধ্যে দেই, তাই না? ট্যাগটা কোন ল্যাঙ্গুয়েজ? ইংলিশ। এই জন্য এটাকে এইচটিএমএল যে ডকুমেন্টটা আমরা তৈরি করতেছি, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা ব্রাউজারকে বোঝানোর জন্য। স্যার এটা তো ডেফিনেটলি ইংলিশই রাখে, এটা তো হ্যাঁ, এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হয় না, কারণ এই যে কম্পাইলার, সেই কম্পাইলারটা মূলত ইংলিশের উপর তৈরি, এজন্য এটা ইংলিশেই করতে হবে। কম্পাইলার বুঝি, হোয়াট ইজ কম্পাইলার? কি কম্পাইলারটা কি? সোর্স কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেটার ওটাও কম্পাইলারের মতো, তবে সেটা ওয়ান লাইন বাই লাইন, ওটা লাইন বাই লাইন। আসলে আমরা মূলত যে ল্যাঙ্গুয়েজটা বুঝি, বা যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে কাজ করি, প্রোগ্রাম করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ভাষায়, বা আমাদের বোধগম্য, বা আমি যে ল্যাঙ্গুয়েজটা বুঝি সেটা, সেই ভাষায় লিখিত একটি প্রোগ্রাম। বাট
কম্পিউটার বা ইলেকট্রনিক সিস্টেমগুলো এগুলো কিছুই বোঝে না, অনলি 0 and 1 এটা বোঝে, এটাকে বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। তা আমি যে প্রবলেমটা সলভ করার জন্য কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছি আমার ভাষায়, সেটাকে কি করবে, একটা মাধ্যম থাকবে, সেই মাধ্যমে এটাকে আমার ভাষা থেকে ট্রান্সলেট করে মেশিন ভাষায় রূপান্তর করবে। তার মানে টপ টু বটম আমি যত কথাই লিখছি না কেন, এটাকে কমপ্লিটলি ট্রান্সলেট করবে, কনভার্ট করবে 0 আর 1 দ্বারা। যে ব্যক্তি এটা করে সেটাকে তাকে বলা হয় কম্পাইলার বা ইন্টারপ্রেটার। এখন কম্পাইলার কি করবে, এখান থেকে শুরু করে সবগুলোকে এক্সিকিউট করবে, ঠিক আছে, উপর থেকে নিচ পর্যন্ত সবগুলোকে ট্রান্সলেট করবে এবং ইররগুলো বের করে করে বলবে এই জায়গাতে, এই জায়গায়, এই জায়গায় ইরর আছে, একবারে কম্পাইলার করবে সব। যদি কম্পাইলার কম্পাইল করতে করতে এই জায়গাতে ইরর পায়, সে দাঁড়াবে না, নিচে যেতেই থাকবে, বাট ইরর মেসেজটা সে দিবে। বাট ইন্টারপ্রেটার এটা করবে না, এখানে সে স্টপ হয়ে যাবে, ইরর পাওয়া মাত্র সে স্টপ করে দেবে তার ওয়ার্ক। তার মানে ও লাইন বাই লাইন কি করবে, এটা আগে কনভার্ট করবে, তারপরে এইটা এরকম ধীরে ধীরে কনভার্ট করতে করতে যাবে। বাট কম্পাইলার এ টু জেড কম্পাইল করবে। তো যেহেতু এই কম্পাইলিং সিস্টেমটা প্রোভাইড মানে অ্যাকসেপ্ট করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমাদেরকে যত ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা প্রোগ্রামিং করি সব ইংলিশেই আমরা প্রোগ্রাম করে থাকি। তো এই জন্য এখানে HTML ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার? তারপরে তো হেড আমরা জানি এটা একটা ট্যাগ, এর মধ্যে 3 রকমের ফ্যাসিলিটিস এ প্রোভাইড করে থাকে। একটা মেটা, এলো SEO রিলেটেড, অ্যান্ড যে লিঙ্ক CSS ফাইলগুলো লিঙ্ক করার জন্য যা প্রয়োজন সেই CSS ফাইলগুলোকে লোড করে থাকে। এর কাজ এই 3টা। এখন মেটার মধ্যে যদি আমরা ফলো করি, একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে অবশ্যই 3টি মেটা থাকবে। তার একটি হচ্ছে মেটা HTTP ইকুইভ। এটা হলো যখন আমার এই ওয়েবসাইটটি অন্য ব্রাউজার বলতে এখানে আবার স্পেসিফিক করে দেওয়া আছে XUA। এক্স মানে বোঝাচ্ছে হচ্ছে ক্রস প্ল্যাটফর্মগুলো। ক্রস মানে যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে এগুলো তো আমরা জানি, তাই না, এগুলো ব্রাউজার। এই ব্রাউজারে গিয়েও যেন আমার যে ডিজাইনটা আমি করছি ক্রম দেখে দেখে সেই ডিজাইনটা হুবহু থেকে যায়। এজন্য ব্রাউজারকে নোটিফাই করা হচ্ছে যে এটা ক্রস প্ল্যাটফর্মেও কম্পাবিলিটি যেন থাকে। সেটা আবার টার্গেট করে দিছে কন্টেন্ট দিয়ে যে কোন ক্রস প্ল্যাটফর্মে। প্রবলেমটা হয় একটিতেই, সেটা হচ্ছে এই যে ইজ নামে যে ভার্সনটা আছে সেই ভার্সনটা এখন তো সবাই ইউজ করে, তাই না? আগেকার ভার্সনগুলো ইউজ করে না, 6, 7 এগুলো ইউজ করে না, 8 এর পর থেকে এই ভার্সনগুলো ইউজ করে। তো এই ভার্সনে যেন আমার ডিজাইনটা কোনো রকমের প্রবলেম না হয়, এটা ব্রাউজারের জন্য এই মেটাটা ইউজ করতে হয়। এটা যদি আপনি না ইউজ করেন, আপনি ডিজাইন কমপ্লিট করে দেখেন, তারপর ওই ডিজাইনটা আপনি এই ইজ ভার্সনে ওপেন করান, তাহলেই দেখতে পাবেন প্রবলেমটা কোথায়। ভেঙে গেছে, কোনো হোভার হচ্ছে না, তারপর ইফেক্টগুলো কাজ করবে না, যে কুইরি কাজ করবে না, ঠিক আছে? তো এই মেটাটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্মে যেন পারফেক্টলি শো করে, সেটার জন্য এটি দেওয়া হয়। তারপরে আমার এই ওয়েবসাইটটা তৈরি করতে বিভিন্ন রকমের কন্টেন্ট দিয়ে থাকি। 4 রকমের কন্টেন্ট। একটা হচ্ছে টেক্সট আবার বিভিন্ন রকমের হতে পারে, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, আরবিক, তাই না? তারপরে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে থাকি। তো এই ল্যাঙ্গুয়েজগুলো বা টেক্সটগুলো ইউজ করে থাকি। আর কি? ভিডিও, অডিও অ্যান্ড ইমেজ। এই 4টি কন্টেন্ট ইউজ করার জন্য আমাকে মেটা ক্যারেক্টার সেট করতে হবে।
এটা হচ্ছে ইউটিএফ। ইউটিএফ মানে কেউ জানেন? ইউনিকোড ট্রান্সমিশন ফরম্যাট, মানে এর একটা স্ট্যান্ডার্ড কোড থাকবে। এইচ লিখলাম মানেই যে এর মেশিন ভাষায় রূপান্তর করবে এমনটা নয়, বা এইচই দেখাবে এমনটা না। এর একটা কোড জেনারেট হয় ব্রাউজারগুলোতে। অনেক সময় আমরা দেখি বাংলা লেখা এরকম রেক্ট্যাঙ্গল মতো চলে আসে, কমপ্লিটলি শো করে না, অনেক ওয়েবসাইটে দেখি না। আবার অনেক ফন্ট ইউজ করলে সেই ফন্টটা পারফেক্টলি শো করে না, ভেঙে ভেঙে যায়। তার মানে হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের ওই কথাটার জন্য যে ইউনিকোড প্রয়োজন ব্রাউজারে, সেটা সেট করা থাকে না। এটা একটা ইন্টারন্যাশনালি সিস্টেম ইউনিকোডটা। যেটা তো আমরা ইউনিকোডটা ইউজ করি, এটা কি আনসি কোডটা কি ইউজ করা যায় না? না, ইউনিকোডটাই বেটার, কারণ ইউনিকোডে পর্যাপ্ত পরিমাণ কোড আছে, যার কারণে আপনি যে কন্টেন্টগুলো দিচ্ছেন তার 99% কন্টেন্ট সে কনভার্ট করে ইউনিকোড দিয়ে শো করাচ্ছে, বাট ওইটাতে সব কোডগুলো থাকে না। এই জন্য অবশ্যই ইউটিএফ ইউজ করাটা বেটার, কারণ আমরা বাংলা কন্টেন্ট ইউজ করতেই হতে পারে, ঠিক আছে। ইংলিশ বা অন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করলে প্রবলেম নাই, বাট বাংলা যেহেতু ইউজ করবেন, দুই একটা জায়গায় করতে হবে, সেহেতু অবশ্যই ইউটিএফ দিবেন। ইউটিএফ না দিয়ে বাংলা লেখা দিয়ে দেখেন, ভেঙে যাবে, ঠিক আছে। তো এটা একটা ইন্টারন্যাশনাল ট্রান্সফরমেশন সিস্টেম, যার স্ট্যান্ডার্ড হচ্ছে ইউটিএফ, ভার্সন হচ্ছে 8। ক্লিয়ার? তো এটা আমাকে ক্যারেক্টার সেটটা দিতে হবে, কারণ আমাদের যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো বাংলা ভাষায় থাকতে পারে। ক্লিয়ার তো সবাই নাকি? এই ইউটিএফটা আবার আমরা কাজ করব যখন ডেটাবেজ নিয়ে কাজ করব, ডেটাবেজেও সেট করতে হয়। যদি ডেটাবেজেও ইউটিএফ 8 বা এই রিলেটেড যদি ভার্সন সেট না করি, তাহলে ডেটাবেজেও ডাটাটা ভেঙে ভেঙে চলে যাবে, বিকৃতি হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে ভিউপোর্ট। এটা ইম্পর্ট্যান্ট হচ্ছে রেসপন্সিভের ক্ষেত্রে। রেসপন্সিভ করার সময়, তারপরে আমার ওয়েবসাইটটা কোনো ডিভাইসে ওপেন হওয়ার সময় সেই ডিভাইসের উইডথটা কিভাবে সে দেখবে, কিভাবে সে বিবেচনা করে উইডথটাকে ক্যালকুলেশন করে দেখাবে, সেইটার জন্য এই মেটা নাম হচ্ছে ভিউপোর্ট ইউজ করতে হয়। কন্টেন্ট কি? এর কন্টেন্ট মানে কি? আমার যে কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলো সেই ডিভাইসে কিভাবে দেখাবে। উইথ ইকুয়াল ডিভাইস উইথ, মানে হচ্ছে এই কন্টেন্টের বা ওয়েবসাইটের উইডথটা হবে কার উইথ? ডিভাইসের যে উইডথটা থাকবে সেটার ইকুয়াল হতে হবে, সেটাই এটার হবে। যদি না হয় তাহলে তো আমরা যে জায়গায় শো করাচ্ছি সেটার ডিসপ্লে অনেক বড়, তাই না? এর উইথ মনে করেন রেজুলেশন 768, বাট যখন ফোনে এটা কি ওপেন হবে, তখন কি হবে? ফোনে যখন ওপেন হবে তখন তার তো উইথ অনেক কম রেজুলেশন, তখন ভেঙে যাবে না? তো এটা যেন ভেঙে না যায়, সেই জন্য এই মেটাটা ইউজ করতে হয়। মিনিমাম স্কেল হবে 1, সর্বনিম্ন স্কেল 1-এ এটি কাউন্টিং করবে। এটা হলো মেটা। এই তিনটা অবশ্যই দিতে হবে, যদি না দেন তাহলে ডিজাইন থাকবে না। অটো সাজেস্ট করে, বাট এইটা অটো সাজেস্ট করে না, আর এগুলো অটো সাজেস্ট করে। ওকে, এখন হচ্ছে এসইও। এসইওটা কি? এসইও কত প্রকার? এসইও হচ্ছে, আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, সেটা ডোমেইন নিয়ে হোস্টিং করে একটা সার্ভারে রাখলাম, ঠিক আছে। সার্ভারে রাখলাম মানে কি? আমি এটা যে কোনো ব্যক্তি যেন যে ওই সার্ভারে বা গুগল হচ্ছে সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে যেন আমাকে খুঁজে পায়, আমার ওয়েবসাইটটা যেন খুঁজে পায়। কারণ আমাদের যে ডোমেইনগুলো হয়, এটা সবার মনে রাখা সম্ভব নয়, অনেক ডোমেইন কিভাবে মনে রাখবো, তাই না? তখন আমরা কি করি, সেটার ম্যাচ করে এমন কিছু কিওয়ার্ড বা টেক্সট লিখে আমরা সার্চ করে থাকি। তারপরে খুঁজে খুঁজে এক্স্যাক্টলি যেই ওয়েবসাইটটাতে আমরা মুভ করতে চাচ্ছি বা অ্যাক্সেস করতে চাচ্ছি সেটা খুঁজে পাই, তাই না? তো এই যে আমি খুঁজতেছি একটা জিনিস, এটা যদি গুগল আমার কোন সার্ভারে আছে,
কোথায় আছে এটা যদি না জানে, বা আমি একটা কন্টেন্ট লিখে সার্চ দিলাম বা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, সে যদি খুঁজে এনে আমাকে না দেয়, তাহলে আমার ওয়েবসাইটটা তৈরি করা কোনো মূল্য আছে বলেন? নাই। অবশ্যই আমাকে এমনভাবে ওয়েবসাইটটা তৈরি করতে হবে যাতে করে গুগলে আমার এইখানে যে কিওয়ার্ডগুলো থাকবে, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, সেটা লিখে বা এর কিছু অংশ লিখে সার্চ দিলেও যেন কি করে, গুগল কোথায় আছে সেটাকে খুঁজে এনে আমার সামনে দেয়। এই যে একটা প্রসেসিং বা গুগল যে মেকানিজমে আমাকে খুঁজে এনে আমার ওয়েবসাইটটা দিচ্ছে, এটিকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজ করে কখন? সার্চ করার সময়। তাহলে আমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা খুবই দরকার, কারণ আমার ওয়েবসাইটটা যেন সবাই দেখতে পায় যে কোনো কিওয়ার্ড লিখে, যে কোনো বলতে আমি যে কিওয়ার্ডটা প্রোভাইড করব সেই কিওয়ার্ডের যে কোনো একটি কিওয়ার্ড লিখে যদি গুগলকে জানাই যে এই কন্টেন্ট যে ওয়েবসাইটের ভিতরে আছে সেই সকল ওয়েবসাইটকে আমাকে দাও, তাহলে গুগল, আমি যদি এখানে না দেই তাহলে গুগল পাবে না সেই কিওয়ার্ডটি এবং আমাকে সার্চ করে দিবেও না। হ্যাঁ বলেন। হচ্ছে গিয়ে আমরা যখন ওয়েবসাইট তৈরি করি পরে এটাকে আমরা মাস্টারিং করি। তো মাস্টারিং করলে তো যখন আমরা হেডারটাকে আলাদাই করে ফেলি, তখন প্রতি পেজের জন্য আমার আলাদা কিভাবে করে কিওয়ার্ডটা সেট করব, কারণ আমার তো হেডার তখন একটাই হয়ে যায়। একটা হেডার হয়ে গেলে আপনাকে আপনার মূল চিন্তা, এখানে যে হেডারের কথা বলা হচ্ছে টোটালি ওয়েবসাইট, আমি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতেছি, তাই না? ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনার বিভিন্ন ধরনের কিওয়ার্ড হতে পারে, মনে করেন 20টা কিওয়ার্ড, কিন্তু 20টাই এনাফ না, আপনি অনেক বিজনেস করতে চাচ্ছেন, তাই না? তাহলে টোটাল ই কমার্স উপর বেস করে যে কিওয়ার্ডগুলো থাকে সেখানে এইগুলো এখানে বসাইতে হবে। শুধু হ্যাঁ, ওয়েবসাইটে এটা টোটাল জিনিসটাকে ডিপেন্ড করে। যেমন এখানে একটা ডেসক্রিপশনের কথা বলা হচ্ছে, আপনার তো প্রোডাক্ট ডেসক্রিপশনই 500-600 ক্যারেক্টারের হতে পারে এক একটা প্রোডাক্ট, ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টগুলো। বাট এখানে যেটা বলা হচ্ছে টোটালি সামারি। ওয়েবসাইটে সামারিটা, হ্যাঁ, আমার একটা বই আছে ম্যাথমেটিক্স, তাই না? আমরা একটা বই পড়ছি, সেটা ম্যাথমেটিক্স, বাট ম্যাথমেটিক্স বলতে কি বোঝায়? পাটিগণিত, অনলি বীজগণিত না, এই টোটাল সামারিটাকে বলা হচ্ছে ম্যাথমেটিক্স। যত ক্যালকুলেশন আছে সব কি রিলেটেড? ম্যাথমেটিক্স রিলেটেড। তো টোটাল একটা নাম বা একটা ডেসক্রিপশন বা কিছু কিওয়ার্ড, এটা টোটাল আপনার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে এটা করতে হবে। তাছাড়াও আপনার তো প্রোডাক্টগুলোকে আবার প্রমোট করার জন্য ইন্ডিভিজুয়ালি টাইটেল থাকবে, কিওয়ার্ড থাকবে, ডেসক্রিপশন থাকবে, সেম। তো আমাদেরকে অবশ্যই 3টি জিনিস গুগলকে জানাতে হবে যে আমি ওয়েবসাইটটা সার্চ করলে যেন পাই। এ পাওয়ার জন্য গুগল 10 রকমের ইনস্ট্রাকশন দিছে যে আমি অ্যাকসেপ্ট করব তোমার ওয়েবসাইটটাকে, আমি সার্চ করলে আমি সামনে আনবো। 10টা কন্ডিশন থাকতে হবে একটা ওয়েবসাইটে, 10টা ফিচার থাকতে হবে, 10টা বৈশিষ্ট্য ইনক্লুড করতে হবে, আদারওয়াইজ আমি অ্যাকসেপ্ট করব না। ক্লিয়ার, বুঝতে পারছেন? তার মধ্যে হচ্ছে টাইটেল, ফার্স্ট প্রায়োরিটি দেয় টাইটেল। টাইটেলটা কি, এটা কখন শো করে? একটা ওয়েবসাইট আপনি ব্রাউজ করেন বা সার্চ করেন, কি মনে করেন টি শার্ট লিখে সার্চ দিলাম, ঠিক আছে? দেখেন আপনাকে এখানে কয়েকটি ওয়েবসাইট প্রোভাইড করছে। কেন এই ওয়েবসাইটগুলো সামনে আসলো? বিডি কি IZITO.WS, এটা বিজ্ঞাপন, ওকে, আমি এটাও বিজ্ঞাপন। এই যে একটা, এটা দারাজ, ঠিক আছে? দারাজ এর ওয়েবসাইটটা সামনে দিছে, কেন দিল? আপনি দেখেন এই যে লেখাটা, এটা হচ্ছে তার টাইটেল, ঠিক আছে? তার পেজের টাইটেল। আমরা এখানে যে টাইটেলটা প্রোভাইড করব সেই টাইটেলটা এটা। তাহলে সর্বপ্রথম গুগল যে জিনিসটা করে, আমি যে কথাটা লিখে সার্চ করলাম সেই সার্চ কিওয়ার্ডটি সর্বপ্রথম হিট করবে কোথায়? টাইটেলে। তারপরে টাইটেলে যদি না পাই
ডেসক্রিপশনে হলো কিওয়ার্ডে হিট করবে, যে কিওয়ার্ড আছে কিনা এই নামে ওই ওয়েবসাইটে। তারপরেও পাইলো না, তখন সে হিট করবে কোথায়? ডেসক্রিপশনে হিট করবে। এই তিনটার মধ্যে যেটা ম্যাচিং করবে সেটাই সামনে এনে দেবে। এটা হচ্ছে দেখেন প্রথমেই দিয়েছে টাইটেল, এই দেখেন টাইটেলসে লেখা আছে টি শার্ট, তাহলে এটাই হিট করছে। আবার এখানে দেখবেন এই যে এটা হলো ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, এটাকে শর্ট ডেসক্রিপশন বলা হয় বা সামারি বলা হয়। তো এই যে এখানেও কি ম্যাচ করছে, তাহলে দুটাতে ম্যাচ করে সে ডাটাটা আনতেছে। না, একটা ওয়েবসাইট সাইটে একটাই টাইটেল, এই যে দেখেন টাইটেল। না ওইটা কন্টেন্ট গুলো ডিফারেন্স, ওই যখন আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো না তখন দেখবো ওই বিষয়গুলো কেন আসতেছে, একটা ওয়েবসাইট কেন আসতেছে। এখানে যে আপনার ওয়েবসাইটটা সামনে দিবে শুধু টাইটেলের সাথে ম্যাচ করলে দিবে তা না। আপনার ই কমার্স ওয়েবসাইট আছে, আমার ই কমার্স ওয়েবসাইট আছে, আপনারাও টি শার্ট প্রোভাইড করেন, আমিও করি। টি শার্ট লিখলে আমারটা উপরে থাকবে না আপনারটা উপরে থাকবে, সেইটা ডিপেন্ড করে অন পেজ এবং অফ পেজ দুটির উপরেই। অ্যালেক্সা অ্যাড করা নাই, আচ্ছা আমি এমনি বলি আপনারা বোঝেন। এটা তাহলে দুইটি এসির উপরে ডিপেন্ড করে। এসি দুই প্রকার মূলত, একটা অন পেজ আর একটা অফ পেজ। অন পেজ মানে হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করার সময় টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, এটাকে বলা হয় অন পেজ। পেজের ভিতরেই এসিও রিলেটেড যে কাজ থাকে সেগুলোকে বলা হচ্ছে অন পেজ এসিও। বাট অফ পেজ মানে হচ্ছে এই পেজের, আমার এই ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে অফ পেজ। লাইক আমার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট প্রোভাইড করতেছি টি শার্ট, এটার সম্পর্কে ফেসবুকে একটা পোস্ট দিলাম, আপনি কি কম দামের গর্জিয়াস কোনো টি শার্ট খুঁজতেছেন, তাহলে এই ওয়েবসাইটে যান। ওই যে ওইখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছেন, লিঙ্ক দেন না, লিঙ্ক দিলেন, ফেসবুকে দিলেন, টুইটারে দিলেন, লিঙ্কডইনে দিলেন, এরকম প্রায় ১,৫০০ ওয়েবসাইট আছে সোশ্যাল মিডিয়ার মতো। এই ওয়েবসাইটগুলোতে আপনাকে লিঙ্ক বিল্ডিং বলা হয় এটাকে, ঠিক আছে। প্রত্যেকটা ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়াতে আপনি বললেন যে আপনি যদি কম দামে ভালো শার্ট খুঁজতে চান বা নিতে চান তাহলে এই ওয়েবসাইটে যান। এই যে লিঙ্কটা আপনি ওখানে দিচ্ছেন, এই লিঙ্কটা গুগল রোবট নামে একটা সিস্টেম আছে বা প্রোগ্রাম আছে, সেটা খুঁজে বের করবে। খুঁজে খুঁজে যারটা বেশি লিঙ্ক থাকবে তাকে র্যাঙ্কে প্রথম দেবে। এটি শেষ তা না, এটা লিঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে প্রোফাইল ব্যাকলিঙ্ক আছে। এই ওয়েবসাইটটির জন্য প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, সেম কিওয়ার্ড, সেম ডেসক্রিপশন, সেম টাইটেল, সেম লোগো দিয়ে আপনাকে একটা প্রোফাইল খুলতে হবে। এই প্রোফাইলগুলো আবার যার বেশি সেটাও র্যাঙ্কের ক্ষেত্রে কে আগে যাবে কে পরে যাবে এই সিকোয়েন্সটা মেইনটেইন করে। আপনারা কি বুঝতে পারতেছেন? তাহলে একটা ওয়েবসাইট নট অনলি টাইটেল, ডেসক্রিপশন আর কিওয়ার্ড, এটা ডিপেন্ড করে অফ পেজের উপরে। তবে অফ পেজটা তখনই কাজ করবে যখন অন পেজের ভিতরে এই টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ডগুলো থাকবে। আপনি এখন যেখানেই অফ পেজ করতে চান এই টাইটেল লাগবে, এই ডেসক্রিপশন লাগবে, এই কিওয়ার্ডগুলো লাগবে। তাহলে সে লিঙ্ক বিল্ডিং করুক, লিঙ্ক জেনারেট করুক, ব্যাকলিঙ্ক করুক কিংবা প্রোফাইল ব্যাকলিঙ্ক করুক, এভরিথিং সব জায়গাতেই সেম কিওয়ার্ড, সেম টাইটেল, সেম ডেসক্রিপশন ইউজ করতে হবে। লিংক বিল্ডিং আর ব্যাকলিংক দুটো কি একই কথা না? না, আলাদা আলাদা। ওয়েব 2.0 তে ব্যাকলিঙ্ক করতে হয়, অনেক এসইও রিলেটেড অনেক আছে যারা এসইও করতে 200 মতো। এটা তো গুগলে যেটা বলছে ওটা 200টা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। না, এটা ভুল। এটা আগেকার রুলস ছিল, এটা গুগলেই আছে। এটা আগেকার রুলস ছিল, রুলস প্রতিনিয়ত চেঞ্জ হয়েছে। আপনি যদি এসইও করতে চান আমার কাছে আছে, আমি কিন্তু ব্ল্যাক হ্যাটার এসইও, ঠিক আছে। যাই হোক, আপনারা যদি চান আমার কাছ থেকে এগুলো নিতে পারেন। আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, এই ওয়েবসাইটটা র্যাঙ্ক যদি করতে চান 1 মাসের মধ্যে র্যাঙ্কে আসবে।
এর জন্য যত লিঙ্ক, যত জায়গায় প্রোফাইল খোলা সব আমি আপনাদেরকে দিয়ে দেব যদি আপনারা কেউ চান এসইও করতে। তো যাই হোক, তাহলে দুইটা মাধ্যমে দুইটা কাজের উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে আসবে কিনা এটা বিবেচনা করবে গুগল। ঠিক আছে? তো যার বেশি এইরকম লিঙ্ক থাকবে, প্রোফাইল থাকবে, লাইক থাকবে, কমেন্ট থাকবে, এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে কি করবে, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করে দেবে। তো মূল যেটা হচ্ছে সেটা আমাদের অন পেজ ছাড়া অফ পেজ অসহায়, চলবে না, হবে না, কাজ করতে পারবে না। এখন টাইটেলটা দিব কিভাবে? টাইটেল দিতে হবে, টাইটেলটা লিখে দেব প্যারাগ্রাফের মতো না, এর একটা রুলস আছে। মিনিমাম 50, ম্যাক্সিমাম 70 ক্যারেক্টার্স। যদি এর বেশি হয় কি হবে? ভিজুয়ালাইজে দেখেন, এই যে ডট ডট চলে আসছে, দেখছেন কয়টি শো করছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56টা দেখাইছে, এখানে 60টি দেখাবে। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম আপনার 70-এর উপরে যাওয়া যাবে না। স্ট্যান্ডার্ড, একদম স্ট্যান্ডার্ড 60 ক্যারেক্টার। অনেক সময় আমরা লিখতে গিয়ে 60 ক্যারেক্টার হয় না, এজন্য ম্যাক্সিমাম 70-এর উপরে নেওয়া যাবে না। এখানে আরো কিছু ওয়ার্ড শো করতো, 60টি শো করবে। এখানে যে ওয়ার্ডটি লিখছে এটা ওভার হয়ে গেছে, এজন্য ডট ডট আকারে দিয়ে দিছি। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে টাইটেল অবশ্যই মিনিমাম 50 রাখতে হবে, ম্যাক্সিমাম 70-এর উপরে যাওয়া যাবে না। আর 60টি দিলে বেটার, এখানে 60টি হলে একদম স্ট্যান্ডার্ড। অনেক সময় 61 62 এরকম হয়ে যায়, ওই যে ডট ডট আকারে চলে আসবে। কম হলে ক্ষতি, মানে একটা কমপ্লিটনেস থাকে না। আছে দেখেন, এখানেও আছে টি শার্ট ইউএসএ, টি শার্ট ইউএসএ, এটা হলো বিজ্ঞাপন দিছে এই জন্য এটা দেখাইছে। তাছাড়া খুব কম, এখানেও মিনিমাম 30 40 50টার উপরে আছে। ঠিক আছে? ব্যাকলিং বেশি, আবার আদার্স ওয়েব সার্চ মানে এসইওর কাজগুলো বেশি করছে, এই জন্য সাজেস্ট করছে, বাট এটা স্ট্যান্ডার্ড নয়, বা এই কথাতে একটা ফুল মিনিং নাই। আমি একটা সেন্টেন্স বলবো, সেটা যদি বোধগম্য না হয়, না বুঝতে পারে, সেটা তো সেন্টেন্স বলাটা বৃথা। সো অবশ্যই একটি টপিকস বুঝাইতে হলে আপনাকে কি করতে হবে? 60 ক্যারেক্টার বা 70 ক্যারেক্টার করতে হবে। শুধু তাই নয়, এইখানে যে টাইটেলটা ইউজ করতেছি, যে টাইটেলটা সেট করলাম, এই টাইটেলেই আবার আপনার ওয়েবসাইটে H1 নামে ট্যাগের মধ্যে সেম টাইটেলটা থাকতে হবে। বুঝতে পারছি? এখানে আমি যে টাইটেলটা ইউজ করতেছি ই কমার্স, মনে করেন ABM ই কমার্স ওয়েবসাইট, এই কথাটা আমি লিখলাম টাইটেলে, সেম কথাটা আপনার বডির ভিতরে কোনো জায়গায় H1 ট্যাগের ভিতরে লিখতে হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে অবশ্যই মনে রাখবেন এখানে 60 এর উপরে যাওয়া যাবে না। কিওয়ার্ড, কিওয়ার্ড মানে তো আমরা বুঝি নাকি? কিওয়ার্ড সবাই বুঝি? বুঝছি তো নাকি? আমরা যেটা লিখে সার্চ দেই, একটা জিনিস চাচ্ছে, টি শার্ট লিখে সার্চ দিলাম, এটি হচ্ছে কিওয়ার্ড বা ট্যাগ বলা হয়। তো এইগুলো কি কি লিখলে আপনার ওয়েবসাইটটি শো করাবে? এখানে কি মিনিমাম 10 কিওয়ার্ড বা ম্যাক্সিমাম 10 কিওয়ার্ড ইউজ করা যাবে, এর বেশি করা যায় না, করাটাই বেটার।
তাহলে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন এই ওয়েবসাইটের রিলেটেড আপনাকে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে। বিভিন্ন টুলস আছে, এই টুলসগুলো প্রোভাইড করে আপনাকে আপনার ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ডগুলো, যেমন গুগল অ্যানালাইটিক্স গেল, তারপরে কিওয়ার্ড সার্চিং, কিওয়ার্ডস, এরকম অনেকগুলো টুলস আছে যেগুলোর মধ্যে আপনি আপনার ই কমার্স লিখে সার্চ দিবেন, আপনার এই ই কমার্স ওয়েবসাইটের জন্য পারফেক্ট কি কি কিওয়ার্ড, কোন কিওয়ার্ডের রেঞ্জ কতটুকু সেটাও লিখে দেবে। আপনি ওইখান থেকে 10টি কিওয়ার্ড চুজ করে এখানে বসিয়ে দেবেন। বুঝতে পারছেন? তাহলে 10টা কিওয়ার্ড ইউজ করা যাবে। কপি পেস্ট করলে কিওয়ার্ডগুলোর সমস্যা নাই, যে কোনো আপনি কিওয়ার্ড কপি পেস্ট করতে পারেন, কন্টেন্টের ক্ষেত্রে প্রবলেম আছে। মেটা ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে এই টোটাল ই কমার্স ওয়েবসাইটটার উপরে আপনি একটা শর্ট ডেসক্রিপশন লিখবেন, সেটা ম্যাক্সিমাম কত 160 ক্যারেক্টার্স হতে হবে। ও এখানে 10টি কিওয়ার্ড মানে হচ্ছে একটি করে কিওয়ার্ড এরকম হতে পারে, এমডি যখন কমা দিবেন তখন একটা গুগল কাউন্ট করবে এটা একটা কিওয়ার্ড। আবার যদি আপনি লং কিওয়ার্ড দেওয়া যায়, তবে এই স্পেশাল কিওয়ার্ডগুলো গুগল খুব কম মানে এভয়েড করে চলে, বলে সবসময় যে আন্ডারস্কোর ইউজ করেন, নয়তো বা একটা ইউজ করেন। এখানে এই কথাটা একটা করে দেন, এইটা এটা হচ্ছে একদম পারফেক্ট স্ট্যান্ডার্ড বা গুগল প্রোভাইড কৃত একটি কিওয়ার্ড লেখার সিস্টেম। আমরা যেমন ভেরিয়েবল লেখার নিয়ম জানেন, ভেরিয়েবল লিখতে হলে ফাঁকা জায়গা রাখা যাবে না, একান্তই ফাঁকা জায়গা দিতে চাইলে বা স্পেস দিতে চাইলে আন্ডারস্কোর দিতে হবে, অথবা ক্যামেল কেস করতে হবে। তারপরে হচ্ছে প্রথমে নিউমেরিক্যাল কোনো কি ইউজ করা যাবে না, তাই না? তো এটা হলো কিওয়ার্ড লেখার সিস্টেম। আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে লেখা, আর সব ছোট হাতের লিখতে হবে, বড় হাতের লেখা যাবে না। ওকে, ডেসক্রিপশন তাহলে 60 ক্যারেক্টার হতে হবে। সব ছোট হাতে লিখতে হবে। এটা কি কিওয়ার্ডের ব্যাপারে বললেন না ভেরিয়েবলের ব্যাপারে বললেন? এটা ভেরিয়েবলের ব্যাপারে না, তো ভেরিয়েবল লাস্ট কথাটা বুঝিনি। এটা হলো কিওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই সব ক্যারেক্টার ছোট হাতের হতে হবে। এটা 60 ক্যারেক্টার হতে হবে, এটাও সব ছোট হাতের দেওয়া উত্তম, বড় হাতের একান্ত দেওয়ার ইচ্ছে থাকলে নো প্রবলেম। সম্পর্কিত কোনো কোশ্চেন আপনাদের আছে? স্যার এসইওর সাথে কি কোনো যে আইপি অ্যাড্রেসের কোনো সংযোগ আছে কিনা? না, না, আইপির সাথে এর কোনো সম্পর্ক নেই। স্যার কান্ট্রির সাথে তো এসইও আছে। এটা কিওয়ার্ডের ভ্যালু। আমার এখানে সবাই টি শার্ট বলতে বুঝি একটা গেঞ্জি বা বাংলাদেশে আমরা এগুলো কেন জেনারেল দেখায় মানে দেখাচ্ছে? লোকাল আর কি বুঝি নাই। মানে সার্চ দিচ্ছি, হ্যাঁ ওয়াই নট বাংলাদেশের বাইরে অটো হয় আমি ক্লিয়ার বুঝি নাই। লোকেশন অনুযায়ী আমি টি-শার্ট লিখতেছি বাংলাদেশের গুলো আসতেছে কেন অন্যগুলো আচ্ছা, এটা হচ্ছে ওই যে বললাম কিওয়ার্ড র্যাঙ্ক। বাংলাদেশে মুভি বলতেই ভালোবাসি সবাই, মুভি বলতেই বুঝি যে একটা কি বই নাকি সিনেমা, তাই না? মুভি বলতে আমরা জেনারেল এটা আমাদের অ্যাভেলেবল হয়ে গেছে কমন নাউনটা। মুভি বাট আমেরিকাতে মুভি বলতে এমনটা কিছু বুঝি না, সিনেমা মনে করেন ওরা বুঝে সিনেমা। পার্থক্যটা কি? আবার দেখেন আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আমরা যে পুরি খাই এটাকে কি পজিটিভলি দেখি, আবার অন্য জায়গায় কি করে নেগেটিভলি দেখে। এই যে একটা ভ্যারিয়েশন, এই যে দুইটা কথা মাইন্ডে নিয়েন না, আমি জাস্ট বোঝার জন্য বললাম, নেগেটিভলি কেউ চিন্তা করেন না। এই যে একটা কথার মধ্যে একটা বোঝার মধ্যে এই পার্থক্যটা, এই মানে এই পার্থক্যটা ডিপেন্ড করে কান্ট্রি ওয়াইজ। যে আমার বাংলাদেশে টি শার্টটি সবাই মানে বোঝে, বাট আমেরিকাতে টি শার্ট বোঝে না, অন্য কিছু বোঝে। এই জন্য বাংলাদেশে কিওয়ার্ড র্যাঙ্কিংয়ে টি শার্টটি বেশি র্যাঙ্কে থাকবে অবশ্যই, কারণ ওরা তো কম সার্চ দিবে টি শার্ট। স্যার আমার ম্যাঙ্গোর মতো। হ্যাঁ, তো
তো ওরা ম্যাঙ্গো লিখে সার্চ দিবে আর আমরা আম লিখে সার্চ দেবো। তাহলে আমাদের দেশে যখন আম লিখে সার্চ দেবো তখন তো বাংলাদেশি যে সকল ওয়েবসাইটে আছে সেগুলোই দেখাবে, তাই না? আবার স্যার বেঙ্গলিকেও যদি সার্চ করি তাও তো বাংলাদেশে আসে, এটা সেটা mainly হচ্ছে স্যার আসে, লোকালে বাট যখন পায় না তখন আসে। স্যার স্যার ওই যে আপনি সার্চ ইঞ্জিনে জানো যে আপনি একবার নিচে যান, একবার নিচে স্ক্রল করুন, এই এখানে আপনার লোকেশনটা শো করতেছে না স্যার, নিচে যে ওই যে হ্যাঁ, ফোল্ডার করে হ্যাঁ। স্যার ওই যে আমাদের যে গুগল আছে সার্চ ইঞ্জিন, ও স্যার আমাদের প্রত্যেকের মানে আমাদের আইপিটা কোন জায়গায় মানে বিলং করে সেটার উপর বেস করে আমাদের ওই Search লোকেশনের রেজাল্টটা আশেপাশে দেখায়। কন্টেন্টগুলো দেখায়। ওইটা হচ্ছে গুগলের আর এটা হচ্ছে লোকালে সিস্টেম মধ্যে পড়ে। গুগলের এটা আপনি সার্চ ইঞ্জিন, আমি যেটা টপিক বোঝাচ্ছি সেটার সাথে এটার সম্পর্কিত নাই। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, ট্র্যাক করে যে আমি মূলত কোনো একটি প্রোডাক্ট খুঁজলে আমেরিকার কোনো ওয়েবসাইট আসবে? না আসবে না। নর্মালি চিন্তা করেন, আমি একটা প্রোডাক্ট নিব, টি শার্ট, আমেরিকার কোনো কোম্পানি থেকে আমি নিচ্ছি না ডেফিনেটলি, কারণ সে তো আমাকে দিবে না একটা টি শার্ট, তাই না? তাহলে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা অবশ্যই বাংলাদেশি প্রোডাক্ট ওয়াইজ আপনাকে দিবে। আপনি এখানে টি শার্ট লিখলেন বলেই এখানে আইপির উপর ডিপেন্ড করে যে আইপি অ্যাড্রেসগুলো বাংলাদেশ কান্ট্রি সেগুলো দেখাচ্ছে। বাট আপনি একটা মুভি লিখে সার্চ দেন, এখন স্যার কোশ্চেন হচ্ছে যে আমার ওয়েবসাইটটা যে এই দেশের মানুষের জন্য আমি করতেছি, আমি তো অনলাইন ছবি করলাম বাংলাদেশের জন্য, হ্যাঁ, তাহলে আমি আমার ওয়েবসাইটে কি একটা কিওয়ার্ড ইউজ করলে মানে মানে search ইন্টারন্যাশনালি করলে হয়ে যাবে আচ্ছা লাইক স্যার উবার তো স্যার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড System. উবার, হ্যাঁ, যেটা ওই নিউ ইয়র্কেও সে সার্চ দিলে উবার দিয়ে মানে দেখতে পারছে যে কন্টেন্টগুলো হ্যাঁ। আমরা তো ওইগুলাই দেখতে পারছি হ্যাঁ, বা ওই অবশ্যই। এটা। স্যার, এটা একটু তো লোকালে ডিফারেন্সটা কি যে আমি Difference- সার্চ দিলে আমাকে কেন বাংলাদেশেরটাই দেখাচ্ছে, কেন ওই নিউ ইয়র্কের কোনো ইয়েতে দেখাচ্ছে না? এটা আপনি যে ডিভাইস দিয়ে সার্চ দিচ্ছেন প্রত্যেকটা দেখেন, আমি একটা ওয়েবসাইট যখন হোস্টিং করি, ডোমেইন কিনি, এই যে হোস্টিং করতেছি, হোস্টিং এর একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। বাংলাদেশের সিমগুলোর কি একটা নির্দিষ্ট কোড থাকে না? বাংলাদেশে IP স্যার, দিচ্ছে এখানে- আমাদের। আইপি স্যার, কোড আছে না? এটা হচ্ছে 01 সরি প্লাস এই অংশটা 088 এখানে একটা setting আছে। সরি প্লাস 880, এটা বাংলাদেশের কান্ট্রি কোড। ঠিক আইপি অ্যাড্রেসও বাংলাদেশের একটা কোড আছে। স্যার, এটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যাবে, যে সেটিং অপশনটা আছে না, কনফিগ, কি সেটা? কান্ট্রি ওই যে কান্ট্রি ওখানে লোকেশন চেঞ্জ করে দেওয়া যাবে। লোকেশনের উপর এটা না, আপনার আইপি অ্যাড্রেস আমি বাংলাদেশে আপনি বলতেছি যদি ওনারা ওটাই রেখে যায়, আর না হয়তো এটা লোকালে সিস্টেম মধ্যে পড়বে। যেমন আপনি VPN ইউজ করলে আপনি তো বাংলাদেশের সার্ভারকে বাতিল করতে হবে, সেটার উপর ডিপেন্ড করে আপনার হ্যাঁ, যে ব্রাউজারটা সেটা বললাম, যদি ব্রাউজার ব্রাউজারের উপর এটা ডিপেন্ড করে না, তার মানে স্যার এখানে আইপি অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে। আইপি সার্চ করা হচ্ছে আমরা বাংলাদেশে, কারণ আপনি তো বাংলাদেশের প্রোভাইডার থেকে আর সবচাইতে বড় কথা হলো, শোনেন, সবচাইতে বড় কথা হলো আপনার এই কোন ওয়েবসাইটটি শো করবে এটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপর। আমি টি শার্ট লিখে সার্চ দিলাম, এটা আপনি যদি আমেরিকার ওয়েবসাইট থেকে, আমেরিকার কোনো জায়গা থেকে সার্চ দিতেন, আমেরিকার ওয়েবসাইটগুলো প্রোভাইড করতো, কারণ আপনার যে চাহিদাটা সেটা গুগল বোঝে। টি শার্ট অবশ্যই একটি আমি আমেরিকা পারচেস করার জিনিস, আর এটা অবশ্যই সে লোকালি পারচেস করতেই ভালোবাসে, তাই না? যদি এমনটা হতো আমি অ্যামাজন থেকে কোনো টি শার্ট নেব, তাহলে আপনি ডাইরেক্ট অ্যামাজনে যাইতেন, ওইখানে টি শার্ট লিখে সার্চ দিয়ে নিতেন। তাহলে আপনি গুগলে চাচ্ছেন মানে কি আমার নিয়ারেস্ট, আমার কাছে যে জিনিসগুলো সেগুলো আপনাকে প্রোভাইড করবে। ক্লিয়ার? আর আইপি অ্যাড্রেস তো আছেই, ঠিক আছে? আর কোনো কথা আছে? এসিও শেষ? এসিও হিউজ, এটা এমন যে এইটুকু কথা বললাম শেষ হয়ে গেল এমনটা না। হিউজ টপিকস, হিউজ নলেজ রাখতে হবে। প্রতিনিয়ত গুগলের সাথে, গুগলের প্রাইভেসি টার্ম অ্যান্ড কন্ডিশনের সাথে লেগে থাকতে হবে। তারা প্রতিনিয়ত যে কন্ডিশনগুলো দিয়ে থাকে সেগুলো জানতে হবে, তাহলে আমি পারফেক্টলি একজন এসিও ম্যান হতে পারবো। যেমন আগে আমার ওয়েবসাইটটা তৈরি করলাম, এই ওয়েবসাইটটা হোস্টিং করলাম, সেটা গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে সাবমিট করলাম আর অটোমেটিক র্যাঙ্কে চলে আসলো। বাট এখন টোটালি ডিফারেন্স, আগেকার মতো নেই। আবার কিছু কিছু সফটওয়্যার আছে অটোমেটিক এই গুগলকেও ফাঁকি দেওয়ার মতো, সেগুলো সফটওয়্যার ইউজ করে ব্ল্যাক হ্যাট এসিও করা যায়, যে আমি যে কোনো কন্টেন্ট 10 মিনিটের জন্য আমি সামনে আনবো, যে কোনো কন্টেন্ট। তো এই প্রসেসগুলো দিয়ে করা যায়। সেগুলোকে ওই যে অফ পেজের আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হোয়াইট হ্যাট আর একটা ব্ল্যাক হ্যাট, একটা জেনুইন আর একটা
ইনজেনুইন মানে ওদের লিগ্যাল আর আনলিগ্যাল। ওদের যে রুলস সেগুলো ভেঙে আমাকে আনঅথরাইজড পারসন হিসেবে যাইতে হচ্ছে। ওকে, তাহলে এসিও গেল। পরেরগুলো আমরা কি লিংক করব? কিসের লিংক করব? আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে কমন যে বিষয়গুলো, যেমন বুটস্ট্র্যাপ লাগবে, ফন্টাসাম লাগবে। তাহলে এই জিনিস দুইটাকে আমরা প্রথমে অ্যাড করে রাখবো যেন প্রতিনিয়ত এগুলোকে চেঞ্জ না করতে হয়। আমি অ্যাসেসর বাংলাদেশের ট্রেনার হিসেবে অ্যাসেসরের একটা সার্টিফিকেশন করে বিটিইবি। আপনি অনেক কিছু জানেন, আপনি অনেক ভালো ট্রেনার, তো এইরকম ব্যক্তিদেরকে তারা একটা এক্সাম নেয়, এক্সাম নিয়ে যারা কোয়ালিফাই হয় তাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করে, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। ওইটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন যে না, ইনি একজন ভালো কোয়ালিটি সম্পন্ন ট্রেনার, এটা স্বীকৃতি দেয় বিটিভি। এটা নতুন চালু হয়েছে, 2টা ব্যাচ কমপ্লিট হলো এই যাবৎ। আমি দ্বিতীয় ব্যাচে এক্সাম দিয়েছিলাম, তো সেখানে আমি কোয়ালিফাই হয়েছিলাম। সেখানে যায়, এখানেও এই পেন্সিল বক্সও প্রোভাইড করে, 2 জায়গা থেকে করতে পারবেন। এটা পেন্সিল বক্স আর একটা হচ্ছে বিআইটিএম। এটা কি জাস্ট কোর্স নাকি জাস্ট একটা কোর্স না, একটা পরীক্ষা। এখানে থিম ডেভেলপমেন্ট জানতে হয়। আপনি এখান থেকে দিয়েছিলেন? হ্যাঁ, আমি এখান থেকে দিছি কিছুদিন আগে। তো যাই হোক, এই এক্সামটাতে আমার এটা কাজে লাগছে। ওরা সময় যতটুকু দেয় ততটুকু এই ডেকোরেশনটা দেখে ওরা বিশেষ করে। আপনি ডিজাইনটা করলেন, একটা ডিজাইন দেবে, সেই ডিজাইনটা আপনাকে করতে হবে, দেন ওই ডিজাইনটাকে থিমে কনভার্ট করতে হবে, একদম ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করে সেই ডাইনামিক করতে হবে। এই প্রসেসটা তারা দেয়। তো এত শর্ট সময় এত ডেকোরেশন করাটা অনেক টাইম লেগে যায়। আবার এগুলোও দেখবে তারা, এগুলোও দেখে যে একজন কোয়ালিটি ডেভেলপারের যে বৈশিষ্ট্যগুলো থাকে বা একটা থিম ডেভেলপমেন্ট করতে যে জিনিসগুলো থাকে এটা আছে কিনা, এরাও তারা ওই এক্সামে দেখে। তো আমার এই শর্ট সময়ে তো এত কিছু করা সম্ভব না, তাই না? আবার এইটা ডিজাইন করলাম, সিএসএস ডিজাইন করতে হবে, সিএসএস এর যে বিষয়গুলো সেগুলোও রাখতে হবে। এত কিছু করতেই তো 1 ঘন্টা চলে যায়। আমার একটা ডিজাইন থিম ডেভেলপমেন্ট করতে মাত্র 4 আওয়ার্স বা 5 আওয়ার্স সময় দেয়। এইটুকু সময়ে আমাদেরকে করতে হয়। দেখেন এই ওয়েবসাইটটা দিয়েছিল বাংলাদেশ, এটা কি করতেই হয় না? Dot. যদি একটু মানে আনকমপ্লিট রাখলে কি হয় না হালকা? না বিডি, এই ওয়েবসাইটটা করতে দিছিল। টোটালি টপ টু বটম করতে হবে এবং এটা থিম ডেভেলপমেন্ট করতে হবে এবং ওয়ার্ডপ্রেসে এটাকে ডাইনামিক করতে হবে। কি কি লগো ডাইনামিক করতে হবে, মেনু ডাইনামিক করতে হবে, উইজেট ডাইনামিক করতে হবে, এই মেনু ডাইনামিক করতে হবে, এই ব্যানার ডাইনামিক করতে হবে, এই যে এখানে একটা ব্যানার আছে এটা ডাইনামিক করতে হবে, এইটা ডাইনামিক করতে হবে, এভরিথিং। সবার থেকে করে নেয় নাই, আমাকে টার্গেট করেছিল, আমাকে টপ টু বটম ডাইনামিক করে নিয়েছে। সবার থেকে করে নেয় নাই, স্যার এসে 3টা জিনিস নিয়েছে। একটা হলো লগো, এই হলো মেনু আর উইজেট। বাট আমার কাছে বসে থাকে করে নিয়েছে, এটা করেন এটা করেন। ওইটা অন্য কারণে নিয়েছে। যাই হোক, আমার উপর দিয়ে সবাই পার হয়ে গেছে, 4 জন না 5 জন ছিলাম, হয়ে গেছে। তো এরকম এক্সামগুলোর ক্ষেত্রে বা কাজগুলোর ক্ষেত্রে আমাদের এই রেডিমেড ডকুমেন্টটা কাজে লাগবে। পূর্ব থেকে তৈরি করা আছে, জাস্ট সেটাকে নিয়ে মূল জিনিসগুলো কাজ করা শুরু করে দিলাম। সব কিছু সেটিং করাই আছে, তাই না? বারবার এগুলো করার প্রয়োজন নেই। তো এইটা আমরা রেখে দিব, যে জিনিসগুলো আমাদের কমন অ্যাড করতেই হবে সেগুলো অ্যাড করে রাখবো। যেমন ফন্টাসাম আমাদের অ্যাড করতে হবে, বুটস্ট্র্যাপ অ্যাড করতে হবে। নো, এটা কোনো প্রবলেম না। তবে এইটা যদি আপনি উপরে দেন বা নিচে দেন প্রবলেম হবে। এটা সব সময় নিচে রাখতে হবে। এটা আমার নিজস্ব সিএসএস কাস্টম করবে। এগুলোকে সব মডিফাই করতে পারে কে? এটা মানে ব্রাউজার সিকোয়েন্স অনুযায়ী কাজ করে। নিচেরটা সবচাইতে প্রাধান্য বেশি দেয়। সেম এখানে সর্বপ্রথম jQuery রাখতে হবে, কারণ jQueryর
একটা আমরা জানি jQuery লাইব্রেরি ফাংশন, যত রকমের জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি হয় হেল্প নাই কার, jQuery এর ফাংশনগুলো নিয়ে কাজ করে। এজন্য jQuery-কে সবার সামনে দিতে হবে। আর আমার যে নিজস্ব ফাইল থাকবে জাভাস্ক্রিপ্টে সেটা সবার নিচে থাকবে। বুঝতে পারছি? কারণ এগুলো সবগুলোকে আবার মডিফাই করবে কে? কাস্টমাইজ করবে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে। এজন্য সবার নিচে রাখবো। এখানে আর কোনো কথা আছে কি? স্যার profile.js টা কেন ব্যবহার করব এটা আমি ওদের নিজস্ব কিছু ফাংশন তৈরি করা থাকে। ওটা তো jQuery-র মতোই থাকে। না, ওদের নিজস্ব আগে দিত না, আমি যখন আগে কোনো কথা বলতাম। আগেই তো ইউজ করে, এখন লাগে না। এখন বান্ডেলের মধ্যে সবকিছু দেওয়া আছে। আগে লাগতো, এখন লাগে না। তাহলে এইটা ডেকোরেশন শেষ করলাম, HTML এর ডেকোরেশন শেষ করলাম। রেডিমেডটা আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা এখন লেটেস্ট ভার্সনগুলো ইনক্লুড করে দিবেন, করে দিয়ে রেখে দিবেন, ঠিক আছে? আমাদের যে কাস্টমার সিএসএসটা আছে না, হ্যাঁ মাঝে মধ্যে এমন হয়েছে বুস্ট্র্যাপ ইউজ করলে সিএসএস যদি আমি কাস্টম সেটাতে নেমে আমরা অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে স্যার আমাদের ওই যে ইম্পর্টেন্ট লেখা লাগে। হ্যাঁ কিছু ক্ষেত্রে সবগুলো তো লাগে না, লাগে না, কিছু ক্ষেত্রে লাগে। তো এমন কোনো কিছু করা যাবে স্যার যে ইম্পর্টেন্ট আমার লেখা লাগবে না, আমি এইটাকে না, লিখতেই হবে। মানে ওই জিনিসটা লিখতেই হবে, কারণ কোনটার প্রাধান্য ইম্পর্টেন্ট যখনই বলি তখনই ব্রাউজার বোঝে না ওইটাও আছে এখানেও আছে, কনফ্লিক্ট করবে না, এটাকেই দিতে বলতেছে, চাহিদা এটাই। সিএসএস যখন এইচটিএমএল কানেক্ট করলাম সিএসএস এখানে কোনো কিছু কমান্ড দেওয়া যায় না যে এটাকে সে ফুললি প্রাধান্য দিবে, আমার বারবার ইম্পর্টেন্ট লেখাটা। না না। আর কোনো কোশ্চেন? সমস্যা তো নেই নাকি? ক্লিয়ার? ওকে, সিএসএস এ আমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে? আপনি যদি এই জিনিসটা বাদ দেন আপনার থিমই তৈরি হবে না। আপনি ওয়ার্ডপ্রেসের থিম তৈরি করতে চাইলে এই জিনিসগুলো বাদ দিলে অবশ্যই থিম তৈরি হবে না। আমি যেদিন ওয়ার্ডপ্রেস নিয়ে দেখাবো, আপনারা যদি তাড়াতাড়ি করেন, আমাদের আর 2টা ক্লাস আছে না, আজকে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, কালকের মধ্যে যদি কমপ্লিট করেন, আমার যদি সিএসএস আর না দেখাতে হয়, যতটুকু দেখাইছি এতটুকুই এনাফ, আর বেশি হিউজ আছে। আরো যদি 1 মাস আমি দেখাই, প্রতিনিয়ত নতুন জিনিস দেখাই, শেষ হবে না। কিন্তু আগেগুলো ভুলে যাবে। হ্যাঁ, ফ্লেক্স বক্সের জিনিসগুলো দেখালে মাথায়, তারপরে ব্যাকগ্রাউন্ডের সিস্টেমগুলো দেখালেই তো এতগুলো লাগে না। তারপরে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, তো যাই হোক, যদি কমপ্লিট হয়ে যায়, আমি বৃহস্পতিবারে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে একটা যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, একদিনেই পসিবল, মানে শেখা সম্ভব, ঠিক আছে? আমি দেখাবো। আর এখানে থিম কি দেখাবো? প্লাগইন ডেভেলপমেন্ট। ইন্নালিল্লাহ, এই সময় হচ্ছে না, কেমনে দেখায় বলেন? সময় নেই। স্যার প্লাগইন ডেভেলপমেন্ট স্যার থিম ডেভেলপমেন্টও দেখাবো না, জাস্ট থিম ডেভেলপমেন্টে কি কি বিষয়গুলো, এই যে এখানে লিখলাম, এই বিষয়গুলো কিভাবে ক্যাচ করে সেগুলো হয়তো দেখাবো। বাট আমার টার্গেট থাকবে এলিমেন্টর এন্ড এলিমেন্টর প্রো, এটা দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন, যে কোনো ওয়েবসাইট ডিজাইন করবেন সেটা দেখাবো। মনে করেন একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে, আপনাকে দিবে 5000, ওইটার জন্য এরকম কোডিং করে করবেন, তাহলে তো শেষ। ওইটা সর্বোচ্চ আপনি 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিবেন, এটাই স্বাভাবিক, তাই না? এই 3 ঘন্টা 4 ঘন্টায় কিভাবে একটা ফুললি ওয়েবসাইট তৈরি করা যায় সেটা আমি দেখাবো। টোটালি 3 ঘন্টায় একটা ওয়েবসাইট তৈরি করা পসিবল, ঠিক আছে? Why not? Bootstrap না, Bootstrap, WordPress টোটালি রেসপন্সিভ, ঠিক আছে? ওইখানে আপনি দেখতে পাবেন রেসপন্সিভ হচ্ছে কিনা, সবকিছুই আছে, আমি দেখাবো। তো যদি আপনারা কমপ্লিট করতে পারেন, বৃহস্পতিবারে যদি আমাদের অন্য কোনো টাস্ক শেখানোর প্রয়োজন না হয়, তাহলে আমি দেখাবো। আর যদি হয়ে যায় তাহলে দেখাবো, না যদি হয় তাহলে তার দেখানোর প্রয়োজন না, এটাই তো দেখতে হবে, তাই না? কারণ মেন টার্গেট এটা। আচ্ছা, এখন কি কি বিষয় দিতে হবে? এই যে আমি কাজ করলাম, যে কাজটা করতেছি তার একটা নাম আছে, টেমপ্লেট নেম। আমি যে টেমপ্লেটটা তৈরি করতেছি বা থিমটা তৈরি করতেছি তার একটা নাম আছে, সেই নামটা দিবেন। ABM ই-কমার্স ওয়েবসাইট,
বা টাইটেলটা এখানে দিতে পারেন। টেমপ্লেট ইউআরএল, আপনি যে টেমপ্লেটটা তৈরি করতেছেন যে ইউআরএল এ থাকবে তার ডোমেইনটা এখানে দিয়ে দিলেন। ডেসক্রিপশন, এখানে শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন। তারপরে এই অথর কে তৈরি করলো তার নেম, অথর ইউআরএল, তার নাম এখানে দিবেন। আমার ডোমেইনের মেয়াদটা শেষ হয়ে গেছে, এইটা থাকলো। তারপরে জেনুইন লাইসেন্স, এটা লাগে না, তারপরে দিতে পারেন। আপনার এটার ভার্সন দিতে পারেন। এই কয়টা জিনিস অবশ্যই দিতে হবে। হ্যাঁ, অবশ্যই কমেন্টের, এটা আবার কমেন্ট থেকেই জেনারেট করে নেয়, ঠিক আছে? এগুলো জেনারেট করবে না, বাট এটাকে জেনারেট করবে। তারপরে এটা হচ্ছে থিমের রিলেটেড গেল, এই কথাগুলো এগুলো তো থাকতেই হবে। এখন আমি যে কাজটি করব, যে স্টাইল করব, স্টাইল কাকে আগে করব, কি আগে দিব, পিছনে কথা হচ্ছে আমি এলোমেলো কোডিং করলে হবে না, এটা কেউ অ্যাকসেপ্ট করবে না। প্রথমে থাকতে হবে টাইপোগ্রাফি রিলেটেড যে কাজ। টাইপোগ্রাফি রিলেটেড মানে হচ্ছে কি ট্যাগ যেগুলো টাইপোগ্রাফির মূল যে থিম সেটা হচ্ছে আপনি কোন ফন্ট ইউজ করবেন, কোন ফন্ট দিচ্ছেন, এবং থেকে H6, H1 থেকে H6 PA যেগুলো টেক্সট প্রোভাইড করে সেগুলো ট্যাগগুলোকে বলা হয় টাইপোগ্রাফি। তো এগুলোর নেচার যদি থাকে, যেমন মনে করেন এই ওয়েবসাইটটা তৈরি করতে আমি বলছি H1 থেকে শুরু করে UL পর্যন্ত PA, এই ট্যাগগুলোর ডিফল্ট মার্জিন ধরে না, দেখছি তো ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে। এগুলোকে বললাম কি তোমাদের মার্জিনগুলো 0 থাকবে। আমার দরকার নাই, কারণ আমি নিজে ডিজাইন করব, কোথায় কতটুকু মার্জিন লাগবে এটা আমি দিয়ে দেব। ডিফল্ট ভাবে যে মার্জিনগুলো সেগুলো আমার দরকার নেই। এই জন্য আমি এই টাইপোগ্রাফিগুলো কি করতেছি, ডিফল্ট মার্জিনগুলো 0 করে দিচ্ছি। তো এইটা আগে যদি আপনি করেন তাহলে অবশ্যই এই জিনিসটা থাকতে হবে। অথবা আপনি বলতে পারেন অল, স্টোরিক্স দিলে অল বুঝায়, যত ট্যাগ আছে সব ট্যাগের মার্জিন 0 করে দেব। তার মানে আপনি এই HTML পেজে যত রকমের ট্যাগ নেবেন সবগুলোর কি হবে, মার্জিন 0 হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এটা না দিয়ে আমি স্পেসিফিক যে ট্যাগগুলো ইউজ করব সেই ট্যাগগুলোর মার্জিন যদি 0 করতে চাই অবশ্যই এগুলোকে আগে লিখতে হবে। দেন কি, এটাও টাইপোগ্রাফির মধ্যে পড়ে। তারপরে বডি থাকবে, ঠিক আছে? যেমন বডি কেন থাকবে, বডির মার্জিন প্যাডিং ডিফল্ট আছে সেটাকেও নাই করতে হবে। এবং এইখানে যে আপনি ম্যাক্সিমাম ফন্ট থাকবে সেই ফন্টটাকে এখানে বসাইতে হবে, ফন্ট ফ্যামিলি। যে আমার চাচ্ছি যে রোবোটো ফন্ট দিয়ে টোটাল ওয়েবসাইটটা কভার করতে চাচ্ছি, তাহলে এখানে বলতে হবে রোবোটো একটা ফন্ট নেম, ঠিক আছে? তারপরে আপনি সিকোয়েন্স অনুযায়ী আপনি প্রথমে কি তৈরি করছেন, হেডার, আপনার উপরে হেডার থাকবে, এখানে ফুটারের কাজ করলে হবে না। অবশ্যই ক্লোজ হবে, আবার কাজ করবে। এটা ডিপেন্ড করতেছে আপনি H1 কি করলেন, মার্জিন 0 করলেন, বুটস্ট্র্যাপের মার্জিন কাজ করবে, ঠিক আছে? স্পেসিফিক ভাবে ক্লাস দিয়ে যখন আপনি করবেন এই ক্লাসের, কারণ কি ওরা ক্লাস প্রোভাইড করে, তাই না? আমরা জানি ক্লাস একটা ট্যাগ যদি নেই, H1 দুইটা ট্যাগ আছে, একটা ক্লাস আছে নাম দিছি আর একটা নাম দেই নাই, আর আমি এখানে বললাম H1 এর যত আছে তার ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে। ক্লাস যেটাতে দিবেন ওইটাতে যে কাজ করছেন সেটা কি কাস্টমাইজ হয়? হবে না। আপনি স্পেসিফিক করে তখন বলবেন যে ওই ক্লাসের ব্যাকগ্রাউন্ড মার্জিন প্যাডিং গুলো থাকবে না, তখন কাজ করবে, এই জন্য কাজ করবে ওইটা। আচ্ছা যাই হোক, এইটা তো দিতে হয় সূচিপত্র, মানে আমি কোনটার পরে কি কাজ করছি সেটা এখানে লিখতে হবে। যেমন প্রথমে টাইপোগ্রাফি থাকে, এই জন্য টাইপোগ্রাফি নিলাম, তারপরে হেডারের কাজ করছি, তারপরে হচ্ছে কোন সেকশন আছে, তারপরে কোন সেকশন আছে, এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে বলতে হবে। যে একজন ডেভেলপার, আপনি ডিজাইনার, আপনি ডিজাইন করে দিলেন, একজন ডেভেলপার যেন আসে দেখতে পারে এখানে কোনটাতে কি আছে, বা এখানে আপনি হাইলাইট করে দিতে পারেন এইভাবে যে 10 নাম্বার লাইন থেকে
50 নাম্বার লাইন পর্যন্ত টাইপোগ্রাফি রিলেটেড কাজ করা আছে। এটা আরও স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এটা ডিটেলসে বলা হচ্ছে। তাহলে এখানে দেখলো টাইপোগ্রাফি এইটা, আমি কোনো টাইপোগ্রাফি চেঞ্জ করতে হলে এখানে এসে আমি দেখবো এই 10 থেকে 50 নাম্বার লাইন পর্যন্ত আমি চেক করব, সহজে আমি খুঁজে পাবো। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আরেকটা যে বিষয় থাকে মাঝে মধ্যে যখন কোনো একটা থিম যদি আমরা দেখতে চাই তখন আমরা ওই জায়গার মধ্যে মেটার মধ্যে যে থিম বিল্ডার থাকে তারপর ওনার লিঙ্ক টিঙ্ক সবকিছু এখানে শো করে মানে থিম যা এই যে এখানে স্যার এটা ওই যে HTML এর মধ্যে স্যার HTML যদি আমরা ওই যে পেজ ইন্সপেক্ট করি বা হ্যাঁ। পেজ সোর্স দেখি তখন স্যার ওই জায়গার মধ্যে ফুল একটা মেটার মধ্যেই ফুল ওইটার জন্য কিছু কাজ করতে হবে, কোড লিখতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে, হ্যাঁ, যখন জাভাস্ক্রিপ্ট করব এখানে আমরা জাভাস্ক্রিপ্টে কিছু কোড লিখে দেব। আমি একটা দেখছিলাম স্যার ওই জায়গার মধ্যে ওই হ্যাঁ, আছে, যে ঠিক ডেভেলপার আছে। আছে ডেভেলপারের নামটা যদি কেটে দিই আমার থিম কাজ থিম কাজ করবে না, ঠিক আছে। তারপরে ওই লিংকের মধ্যেই আপনার স্টাইলকে দিতে পারবেন। মনে করেন আপনার কাছ থেকে কমিটমেন্ট থাকলো আমার এই ওয়েবসাইটটা পার ইয়ার 5,000 টাকা করে দিতে হবে, আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন। তো মনে করলো না, ডাউনলোড দিয়ে আমার ওয়েবসাইট আপনি যেটাতে হোস্টিং করে দিয়েছেন সেটা থেকে ডাউনলোড দিয়ে নিজস্বভাবে নিয়ে নিল, নিয়ে নিলে কাজ করবে আপনার। তাহলে সিকিউরিটি হ্যাঁ এখানে হ্যাঁ আছে, কে পাঠালো? ঠিক আছে, আমি যাচ্ছি। হচ্ছে ওইটা আপনি কি করবেন, আপনার যে একটা লিঙ্ক আছে ওই লিঙ্কের মধ্যে স্টাইল রেখে দিবেন। ঠিক আছে, যখন দেখলেন যে ওই ওয়েবসাইটটা যে নিয়েছিল সে আর কি করে না, আমার সাথে যে এগ্রিমেন্ট ছিল সেটা করে না, আপনি ওই লিঙ্কটা আউট করে দিলেন, সে সবগুলো চলে গেল, স্টাইল শিট আর কাজ করবে না। যেমন আমরা যদি সিডিএনএ যে লিঙ্ক ইউজ করে স্টাইল শিটটাকে কি করতেছি, কানেক্ট করতেছি, যদি ওই সিডিএনএ না থাকে তাহলে কি পসিবল? পসিবল না। এই জন্য এই সিস্টেমগুলো করে। আবার অনেক সময় দেখা যাচ্ছে একটা ভ্যালিডেশন কোড 1 বছর পরে ওয়েবসাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে, নতুন ভ্যালিডেশন কোড না দেওয়া পর্যন্ত সেটা কাজ করবে না। এই লিঙ্কগুলোর মাধ্যমেই করা হয়ে থাকে। ঠিক আছে, থিম পরশ থেকে যে থিম কিনা ওরা কি এটা কিভাবে কন্ট্রোল করে যে ওরা থিম যখন কিনলেন, আমি এটা কয়েকটা ওয়েবসাইটে ব্যবহার করতেছি বা কিভাবে? এটা যদি যে থিমটা কিনলেন এটা যদি ওদের পার ইয়ার ওয়াইজ কিনেন তাহলে এই সিস্টেম থাকবে। আর যদি মনে করেন একবারে, ওরা কি সিএসএস টা ওদের হাতে ওদের সার্ভারে রেখে দেয়? হ্যাঁ, ওদের সার্ভারে রেখে দেয়। সিডি এনভায়রনমেন্টে দেখালাম যে সিডি বানাই কিছুই না, আপনি একটা হোস্টিং নিলেন, হোস্টিং এর মধ্যে আপনি এই সিএসএস ফাইলটা আপ করে দিলেন, সেই লিংকটা এখানে বসাই দিলেন। বুঝতে পারছেন? আপনাদের ডোমেইন হোস্টিং আছে? জি আছে। আমাকে দিয়েন একদিন, আমি দেখাই দেবো। জি স্যার। ঠিক আছে, কিছুই না, শুধু এই লিংকটার ক্ষেত্রে। তাহলে এখানে সূচিপত্র দিতে হবে, ক্লিয়ার? তারপরে এইভাবে শুরু করতে হবে। আর কোনো কথা আছে? স্যার এই বডির ভিতরে তো H1 UL P পড়ে, তো দুই জায়গায় কি মার্জিন দেওয়া দরকার আছে? কোন জায়গায়? স্যার এখানে বডি তো মার্জিন আছে, ট্যাগেও মার্জিন আছে, বডিতে দিলে শুধু এটা বডির মার্জিন, আপনি ট্যাগে মার্জিন দিলে মানে ট্যাগের যে ডিফল্ট মার্জিনগুলো সেগুলো নান হচ্ছে, বডির মার্জিন নান হবে না। বুঝতে পারছেন? এটা বডির একটা ডিফল্ট মার্জিন, এটা হলো এই, আচ্ছা দেখায়, এটা আমি রাখলাম, বডিটা রাখলাম না। ওকে, এখানে একটা ডিভ নিলাম, ডিভ নামে ডিভ নিলাম, এখানে বললাম ডট ডিভ background color red, height, এটা ডিফল্ট ভাবে নিচ্ছে না, বুটস্ট্র্যাপ লিংক করা আছে এই জন্য। আমি বুটস্ট্র্যাপের লিংকটা যদি তুলে দেই, বুটস্ট্র্যাপ দিলে ওইটা লাগে না।
ঠিক আছে, এটা আপনি দিছেনই, তারপরেও দিতে হচ্ছে, মানে এই ট্যাগগুলোর যে ডিফল্ট মার্জিন থাকে সেগুলোকে নান করার জন্য। ওকে, আর কোনো কোশ্চেন আছে? বয়লার প্লেট গুলো যে আমরা ইউজ করি, কি? বয়লার প্লেট, হুম, যেমন এই যে আমরা তো আগে একটা ইউজ করছি স্যার, স্টেবল ফাইবার যে বয়লার প্লেট আছে, তো এটা তো এক্স্যাক্টলি বয়লার প্লেট। বয়লার প্লেটের মতো। বয়লার প্লেটে ওখানে যে আননেসেসারি জিনিসগুলো থাকে সেগুলো নান করা। আর যদি এটার মতো যদি আমরা যেমন আমাদের কিছু স্টাইল, যেমন বুটস্ট্র্যাপ যে একটা সিএসএস আমাদেরকে প্রোভাইড করতেছে, আমাদের যদি নিজস্ব একটা সিএসএস আমরা আলাদা করে রেখেই রাখি আগে থেকে, যে আমার প্যাটার্নগুলো ওনাদের হচ্ছে 5টা কালার দিল, আমি আরো 10টা বানাই নিলাম বা আমি বিভিন্ন ডিজাইন, তখন তো আমি আমার সিএসএসটাকে ইমপ্রুভ করে সাথে সাথে সহজে সেট করে দিলাম। ওটা যদি আমি এভাবে করে রাখি, আমরা একটা সিএসএস প্যাটার্ন করে রাখি, হুম, ওকে। তখন কাজটা ওটা প্রত্যেকটা, যেমন প্রথম আলো, ওরা কিন্তু অন্য কোনো বুটস্ট্র্যাপ বা এরকম কিছু ইউজ করে না, ওদের নিজস্ব সিএসএসই আছে। প্রত্যেকটা বড় বড় কোম্পানি তাদের নিজস্ব সব কিছু, কারণ এগুলো যত প্লাগইন বলেন, ফ্রেমওয়ার্ক বলেন, সব তো কোডিং করেই করছে। জি তো সবাই তাদের নিজস্ব, বড় বড় কোম্পানিগুলো তারা নিজস্বই ফ্রেমওয়ার্ক তৈরি করেছে তাদের নিজেদের জন্য, এটা পাবলিক করে না, এটা পাবলিক, এই জন্য এরা আমরা ইউজ করতে পারতেছি। এমন নয় যে বুটস্ট্র্যাপ ছাড়া আমি চলতে পারবো না, এমন নয় যে jQuery ছাড়া আমি চলতে পারবো না, এটা আমি আমার নিজের জাভাস্ক্রিপ্ট থাকলেই আনা, ঠিক আছে। jQuery-র মধ্যে যে ফাংশনগুলোর কাজ দেওয়া আছে jQuery-র ভিতরে, সেটা আমি এই জাভাস্ক্রিপ্ট দিয়েই করা আছে, তাহলে আমি এখানেই করব, ঠিক আছে। সবাই বড় বড় কোম্পানি নিজস্বই ফ্রেমওয়ার্ক, নিজস্বই এই লাইব্রেরিগুলো তৈরি করা থাকে, করে নাই সিকিউরিটির জন্য। বুটস্ট্র্যাপ না অন্য কিছু? বুটস্ট্র্যাপটাই অ্যাভেলেবল, ম্যাটেরিয়াল ইউআই ইদানিং অনেক ইউজ হচ্ছে। এখনো এত পপুলার হয় নাই, এটা যেরকম হয়েছে। যেমন আপনি ওয়ার্ডপ্রেসটা ডিপেন্ডেন্সি হচ্ছে কি বুটস্ট্র্যাপ, আর এখন আপনি দেখেন জেনারেল যে ওয়েবসাইটগুলো ম্যাক্সিমামই তৈরি ওয়ার্ডপ্রেস দিয়ে, ছোট ছোট সফটওয়্যার। আপনার যে কোনো ওয়েবসাইট বলতেই চিন্তা করে কি, কারণ ওই যে সময় কম লাগতেছে, আমাকে যদি বলে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে দেন, ভাই আমার বাজেট কম, এই টাকা, আমি গত মাসেই 3টা ওয়েবসাইট তৈরি করে দিছি, একটা 7,000, একটা 10,000, আমার ছোট ভাইদের ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে দিছি। 3 ঘন্টা 4 ঘন্টা এরকম। একটা ছিল wp.com মেবি, হ্যাঁ, এই সর্বোচ্চ 2-3 ঘন্টায় তৈরি করতে পারবেন। এগুলো আবার কন্টেন্ট আছে। সেটা কি ব্যাক এন্ডের কাজ সহ? ব্যাক এন্ডের তো কিছুই কাজ নেই, ডিজাইন। ব্যাক এন্ডে কি কাজ লাগে, রিডিরেক্ট করে চলে যাচ্ছে অন্য জায়গায়। আরেকটা তৈরি করলাম, হচ্ছে এটার নাম কি, পিয়ানো জাংশন, মনে হয় পিয়ানো রিলেটেডই। পিয়ানো জাংকি, নামটা খেয়াল হচ্ছে না, কি যেন নাম। এরকম ওয়েবসাইট, এগুলো হচ্ছে ব্লগ সাইটের মতো, এগুলো তৈরি করা খুবই সহজ। আমার একটা সেকশন নেই, হেডার, হেডারের ভিতরে
বুটস্ট্র্যাপের ন্যাপবার ইউজ করব, ওটা করলে একটু ঝামেলা হবে, ওটা সারা করি। এমনি আমরা আগে যেহেতু ন্যাপবার দেখি নাই, আমি এক্সট্রা করে ন্যাপবার দেখাবো, স্লাইডার দেখাবো, এগুলো এক্সট্রা করে দেখাবো। ঠিক আছে, আজকে এটাই দেখাই। আচ্ছা, একটা রো নিব, রো, তার ভিতরে ডট, বুঝি নাই। আচ্ছা, কন্টেইনার লাগলে দিচ্ছি, ওই হেডারের মধ্যে দিলেই হবে না, হেডারে তো ইমেজ থাকবে। কল md2 ডট কন্টেইনার কেন নিব জানেন সবাই? সবার তো ক্লিয়ার নাকি? আপনাদের প্রবলেম আছে? না স্যার ওকে, কন্টেইনার রো কলাম 2, এখানে একটা ইমেজ নেব, ইমেজেস logo ডট png, তারপরে ডট কল md বাকি 10 6, আর এখানে অফসেট থাকবে তাই না? অফসেট md4, এর ভিতরে একটা মেনু নামে ডিপ নেই, তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে এ। অফসেট কি 4 হবে না 2 হবে? 4, এই যে অফসেট 4 হলে তো 1 2 3 4, আর এদিকে 6, এদিকে 2, 6 6 12, 4 2 6 6 6 12। অফসেট হলে তো দুই সাইড থেকে 4 হওয়ার কথা না? না, অফসেট মানে হচ্ছে এর সামনে 4টা কলাম বাদ দেওয়া। আর যদি দুই সাইড থেকে আসতে বাদ দিতে যায় তবে? দুই সাইড থেকে বাদ দিলে এখানে 2 দিতে হবে, তাহলে তো অটোমেটিক ডিফল্ট ভাবে বাম সাইডে 2 থাকেই যাবে। বুঝতে পারছেন? এই যে হয়ে গেছে। এখন কি কি লাগতেছে? হোম লাগতেছে, 7টা অ্যাবাউট সার্ভিস স্কিল, 1 2 3 4 5 6 অ্যাবাউট সার্ভিস সার্ভিস স্কিল, পোর্টফোলিও পোর্টফোলিও, টিম টিম, ব্লগ ব্লগ, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট। সব চলে আসছে। আচ্ছা, এখন দেখেন ক্লাস ইউজ করব, একটু মনোযোগ দেন। এটার লিস্ট স্টাইল আছে না, এটা আমরা লিস্ট স্টাইলটা তুলে দেব। লিস্ট স্টাইল নান করে দিয়েছিলাম না, জি স্যার এইটার একটা ক্লাস আছে, সেটা হচ্ছে লিস্ট আনস্টাইল। কন্ট্রোল সেভ। ওকে, এখন ইনলাইন করতে হবে পরপর। এটার জন্য একটা ক্লাস আছে, লিস্ট ইনলাইন, এন্ড এই প্রত্যেকটাতে দিতে হবে ক্লাস লিস্ট ইনলাইন আইটেম। কন্ট্রোল সেভ, গ্রুপ আইটেম হয়ে গেছে গ্রুপ হয়ে গেছে। ইনলাইন হয়েছে না? স্যার ওই যে উপরে যে আনস্টাইল দিলাম না স্যার, এটা না দিলেও হবে না? না দিলে হবে না, দেখলাম এইটা না দিলে হতে পারে, কিন্তু এটা পড়া আছে মানে প্রথমটা যেটা দিয়েছেন, হ্যাঁ এইটা আনস্টাইলটা এই ডট ডট চলে আসে, স্টাইলটা তো রিমুভ হবে না। রিমুভ হয়ে যাবে। আচ্ছা, হয়ে যায়, কিন্তু আসলে এটা দেওয়ার ফলে এটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা দিলাম না। আপনার ব্লগের মধ্যে ছিল আর কি। এখন আমরা কি করব, এর একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, কার? টোটাল রোয়ের, তাই না? না, হেডারের। ক্লাস হেডারের না, হ্যাঁ যাই হোক। হেডার
হেডার কোথায় দিব বলেন ন্যাব বারে জাস্ট রোটাই প্রথম রোতেই এই রোতেই দিব nav আচ্ছা nav নিলে কনফ্লিক্ট হবে my nav background color RGBA point 4 3 দিছিলাম 3 ওকে কন্টেইনার না স্যার যে উপরে মেইন কন্টেইনারের উপরে যেটা ছিল ওইটা তো দিতে এটার মধ্যে দিলে এটার মধ্যে দিলে হবে এটার মধ্যে না এটার মধ্যে দিলে এটা পাবে আর কাজ ফুল পাবে ফুল পাবে এটা তো nav এটা তো ন্যাব একটা তাই না কন্টেইনার দিলে কন্টেইনার এই সেকশন রাখবে কন্টেইনার দিয়ে দেখো না কন্টেইনার দিলে তা হবে এর আগে কি তাই করা ছিল যেহেতু ডিবের মধ্যে হেডের মধ্যে এটাও রাখবো তাই না তাহলে আইডি দিলে আমরা আচ্ছা এখন তো আপাতত হয়েছে তো তাই না হতে থাক তারপরে দেখি প্যাডিং দিব এখানে এবং নিচে এইখানে এবং নিচে টোটালটাতেই প্যাডিং দিব তাহলে কোথায় প্যাডিং দিব প্যাডিং দিব নেবে। বলেন। নেবে না না মানে রোতে আর কি রোতে প্যাডিং দিলেই হয়ে যাচ্ছে তাই না পি এক্স অক্ষে 2 দিলাম এক্স অক্ষে হবে ওয়াই অক্ষ ওয়াই হবে হয়েছে না আচ্ছা এটাকে প্যাডিং দিয়ে সেন্টারে আনবো তাহলে ওইটা কে মেনু পি ওয়াই 3 হয়েছে না 3 4 দিতে হবে বেশি হয়ে যায় 3 সেন্টার আসছে মনে হচ্ছে এটাতে কোথায় দিলাম এখানে 1 দিয়ে দিই ওকে এখন সেন্টার আসছে এটাকে যদি এটা কেটে দেই এটাতে করি দেখেন অটোমেটিক কি হয়ে গেছে উপরে চলে গেছে আর ন্যাপ বারটা আমরা একটা কাজ করব সেটা রেসপন্সিভ করার সময় যে এটা নরমাল অবস্থায় থাকবে এরকমই বাট যখন ছোট হবে তখন এখানে সিম্বল দেখাবে আইকন দেখাবে ঠিক আছে সেটা করব সেটা পরে করব আচ্ছা এটা হয়ে গেল ন্যাপবারে আর কোনো কাহিনী আছে শেষ স্যার এটা যে প্যাডিং দিয়ে সেন্টার আনবেন এখানে কি অ্যালাইন আইটেম সেন্টার বা সেলফ অ্যালাইন সেন্টার এটা ব্যবহার করলে কাজ করতো এটার হাইট দেওয়া নাই ঠিক আছে মেনুর হাইট যদি দেওয়া থাকে আপনি অবশ্যই মনে রাখবেন যে অ্যালাইন আইটেমস যে সেন্টার করি এটা তখনই হবে যখন এর একটা নির্দিষ্ট হাইট থাকবে হাইট থাকলে এটা আসবে তাছাড়া আসবে না এই জন্য প্যাডিং দিলাম এটা হলো হওয়ার পরে আমরা এই সেকশনটা করব এই রোটা কই গেল এটা রো এরপরে আমরা আরেকটা রো নেব ডট রো এর মধ্যে বাকি কন্টেন্ট গুলো রাখবো ওকে বাকি কন্টেন্ট গুলো কত কলামের 12 কলাম জুড়েই আছে তাই না তাহলে আমরা বলবো কল md 12 এর মধ্যে কি কি আছে একটা ইমেজ আছে ইমেজেস এর ভিতরে কি নাম head.png হ্যাঁ বলেন চলে আসছে বাট কন্টেইনারের জন্য ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ কন্টেইনার আমরা ব্যাকগ্রাউন্ড দিছি এখানে কন্টেইনার এখানে ছিল প্রবলেম
আরেকটা ডিভের মধ্যে নিলে স্যার ভালো হবে না? আরেকটা সেকশন নিতে হবে। আচ্ছা আরেকটা সেকশনে নেই, এর ওটা বাদ দিলাম। এইখানে আমরা সেকশন নেই, সেকশন এর নাম দেই হচ্ছে ক্লাস হেডিং ইমেজ ব্যানার, ব্যানার ব্যানার। জিরো সেকশন। তারপরে এর ভিতরে রো কন্টেইনার, তার ভিতরে রো, তার ভিতরে কল এমডি 12, তারপরে h1 নামে একটা ট্যাগ নিলাম। আসলে এর ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, তাই না? h1 এর ট্যাগের ভিতরে লিখে দেব এটা কপি পেস্ট স্প্যান। এটার জন্য আমরা একটা ক্লাস তৈরি করি, ডট স্প্যান। সবগুলো স্পেলিংটা আমরা সেম কালার রাখি। বুঝে নাই কি বললেন? স্যার স্পেন যেগুলো দিব ওগুলোর ভিতর তো সেম কালারই থাকে। হ্যাঁ সেম কালার, সবটাতে সেম কালার। ক্লাস স্প্যান আসছে। এখন এই টোটাল ব্যানারের কি করব? একটা ইমেজ দিই, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস এর ভিতরে হেড ডট পিএনজি আসছে। এর একটা নির্দিষ্ট হাইট দিতে হবে, তাই না? হাইট অবশ্যই এখানে আমাকে ডিফাইন করতে হবে। ম্যাক্স হাইট, স্যার শুধু হাইট দিলে কি সমস্যা? না হাইট দিয়ে দিই তাহলে কোনো সমস্যা নেই। হাইট 550 100 VH, ভার্টিক্যাল হাইট, এই হাইটটা 100, টোটাল 100 পর্যন্ত নেবে। এই যে নিচে পর্যন্ত আছে মানে এই মেনুটা আছে এই জন্য ফুল হাইটটা নিতে পারে না, মানে 100% হাইট যেটা বলে। টোটাল ডিসপ্লে এখন যতটুকু দেখা যাচ্ছে টোটাল এখান থেকে এই পর্যন্ত এটাকে 100 বলা, ঠিক আছে? ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল হাইট এই জন্য দেই যে এটা জোর করে হাইটটা নাই, পার্সেন্ট দিলে কাজ করবে না, কারণ HTML এ বা বডিতে হাইট দেওয়া নাই। আমি আরেকদিন দেখাইছিলাম আপনাদের, তাই না? এই জন্য VH-টা দিবেন যখন পাবে না তখন। ওকে, এখন হাইট দেওয়া আছে, এখন এর কন্টেন্টগুলো আমরা সেন্টারে আনতে পারবো। আগে দেখি, এটা দিলাম, তারপরে আর কি আছে? প্যারাগ্রাফ কপি প্যারাগ্রাফ, তারপরে একটা বাটন, রিড মোর। এখন যদি আমরা এটাকে বুস্টআপের বাটন নিতে চাই তাহলে ক্লাস BTN বাটন চলে আসছে, বাট এর কালারটা নেওয়া হয় না। কালারটা নিতে গেলে আমাদের সাথে ম্যাচিং করবে না, রাইট? আমরা যদি BTN অনেকগুলো আছে, BTN সাকসেস ইনফো ডেঞ্জার ম্যাচ করবে না, বানান বলেছে বাট ম্যাচ করে না, এটা দিয়ে রাখি। হ্যাঁ আর ম্যাচ করতে কিভাবে করতে হয় সেটা তো জানেনই। এটাকে যদি ওভাররাইট করতে চান তাহলে কি করতে হবে? BTN ডেঞ্জার, তখন আবার সব BTN ডেঞ্জার ওভাররাইট হবে। তো আমাদের সব BTN তো একই কালারই মেবি, জি স্যার। এখানে যতগুলো BTN আছে এটার কালার স্টাইল, এটার
সেমই আছে, তাহলে একটাকে আমরা ওভাররাইট করি, বিটিএন ডেঞ্জারটাকে ওভাররাইট করব। ওকে, ব্যাকগ্রাউন্ড রেড, রেড পাইছি, হ্যাঁ স্প্যামের কালারই ওইটা, রেড দিছি, এটা এটা ঠিক আছে না? আর কিছু করতে হবে? আপাতত এইটাই থাক। এই বর্ডার রেডিয়াস 0 করতে হবে। ওয়েলকামটাকে সাদা করতে হবে। হ্যাঁ, এইগুলোর কালার সাদা করতে হবে। তো আমরা সাদা কালারের জানি যে এর ভিতরে যত লেখা থাকবে টেক্সট হোয়াইট বা লাইট, হোয়াইট দিলে এইটা আসতেছে, নিচ্ছে না এটাকে, এইটা নিচে বাট এগুলো নিচ্ছে না। তাহলে কি করব, এইটা এই ক্লাসটা পিতে দিয়ে দিব, হয়েছে না? টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার আছে, তাহলে আমরা কি দিব, টেক্সট সেন্টার, সেন্টার হয়ে গেছে। এখন টোটাল কন্টেন্টগুলোকে সেন্টার করতে হবে, তাই না? তাহলে কোথায় দিব, এই রো এর ভিতরে যত লেখা আছে সবগুলোকে কি করব, সেন্টার করব। তাহলে বলেন, হ্যাঁ এই তো ডিফ্লেক্স করে দেব আমরা, ডিসপ্লে ফ্লেক্স করে ওকে সব দিক থেকে সেন্টারে আনি, তাই না? তাহলে ডিফ্লেক্স মানে ডিসপ্লে ফ্লেক্স, আমরা যে এরকম সিএসএস এ লিখতাম ডিসপ্লে ফ্লেক্স, এখানে কি ইউজ করতে হবে, ডি ফ্লেক্স, কন্ট্রোল আসছে, রিলোড আসছে, ওকে। জাস্টিফাই কি লিখতে হয় বলেন, জাস্টিফাই সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ওকে আসলো। আচ্ছা এটাও দিয়ে দিই, অ্যালাইন, অ্যালাইন আইটেম সেন্টার, এটা কি, অ্যালাইন আইটেম সেন্টার, ক্লাস 12 লেখা যেটা ওটার মধ্যে আছে। কাজ করতেছে না, স্যার এই 12 এর মধ্যে, হ্যাঁ এখানে দেন, এগুলো সবগুলোই কাজ হবে ওটার মধ্যে। এটা স্যার এই নিচে এটাতে কাজ করে না, এই যে 12, হ্যাঁ এটা এইটাতে দিলে কাজ করতে হবে, ওকে। এখন হচ্ছে কি করতে হবে, এটা হচ্ছে রো কলম ফ্লেক্স ডিরেকশন কি, এটার জন্য কি লিখতে হয় বলেন, কলম কলাম লিখতে হবে ক্লাসটা কি, ফ্লেক্স ডি ডি না ডিরেকশন লিখতে হয়, আমার খেয়াল নাই, বলেন ডিরেকশন রো, হয় কিনা দেখি, হয় না, সিও এল, ক্লাসটা টেক্সট এনজি সেন্টার একটা কোনটা দিতে, সাইজিং এ না, 4 পয়েন্ট গ্রিড ফ্লেক্স, ফ্লেক্স রো, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, রো H1, এটা কি, কন্টেন্ট সেন্টার উপরে আমি চাচ্ছিলাম রো, এই যে ফ্লেক্স রো মেবি দিতে হবে, আচ্ছা রোই তো আছে, কল দেওয়া আছে,
রো আছে, কলামের জন্য কি আছে? এটা স্যার ফ্লেক্সটা বাদ দিয়ে দেন স্যার, তাহলে স্যার পাশাপাশি সামনে এখন হচ্ছে। কিন্তু জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হচ্ছে না। Align items. সেন্টার ওইটা ওই যে টেক্সট এলজি সেন্টার যেটা আছে H2 এর মধ্যে দেন স্যার। H2 এটা H1 এটা না এটা না স্যার H1 এর নিচে মধ্যে ওয়েলকাম ব্যাক এটার মধ্যে স্যার এই যে টেক্সট এলজি মানে লার্জ স্কেলে সেন্টার হবে বা টেক্সট সেন্টার টেক্সট এলজি সেন্টার, এটা তো এটাকে সেন্টার করার জন্য, মানে ও স্যার মানে কিন্তু আমি চাচ্ছি টোটালটাকে। মিডিয়ামে ফুল আসছে আচ্ছা এইটা কলামের মধ্যে দিছি। তাহলে তো প্যাডিং দিয়ে তো জোর করে হয়ে গেল। প্যাডিং দিয়ে দেওয়া যাবে না, আসলে এটা কাজ করতেছে না। ঠিক আছে, এটা জাস্টিফাইড কন্টেন্ট কাজ করছে, অ্যালাইন আইটেমস কাজ করতেছে না, বুঝতে পারছেন? আচ্ছা এটা বাদ দিয়ে এমনি নরমালি করে দেখি কি হয়, হচ্ছে কি না। কার এখানে একটা কন্টেন্ট নামে ক্লাস নিলাম, ডিসপ্লে ফ্ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমস সেন্টার। অ্যালাইন আইটেমস এটার ক্লাস কি ছিল, এটা আমাদের ভুল হয়েছিল মেবি, এই জন্য হচ্ছিল না। তারপরে ফ্ল্যাক্স ডিরেকশন কলাম, কেন কাজ করে না? ও আমরা হাইট দিছিলাম এইখানে দিছিলাম, মনে আছে? তাহলে এইখানে দিলে তো কাজ করার কথাই যায়, বুঝতে পারছেন? বুস্টার স্যার ঠিকই ছিল। হ্যাঁ বুস্ট্র্যাপ ঠিকই ছিল, তাহলে আমরা কাট করে এটা এখানে দিব, এটা আপাতত অফ করে দিই। হাইটটা থাকবে এইবার হয়েছে। কিন্তু এটাকে সেন্টার আনার জন্য তাহলে এখানে আমরা যদিও না আসে এখানে বলে দেই টেক্সট সেন্টার, আসে না। টেক্সট তো সেন্টারে আছে, বাটনটা বাটনটা তো সরাসরি বিটিএন সেন্টার এটা আছে? বাদ দিয়ে দেন স্যার। নাই নাই। আচ্ছা এটা আবার রো নিতে হবে, রো নিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ ডিপ নিলেই হবে, ডট বাটন নেই, নর্মালি হওয়ার কথা, এখন হয় নাই। এখানে দেন নাকি স্যার এখন? ওকে হয়ে গেছে নাকি? এখন এটাকে আমরা কি করব, ফিক্সড করব। বলেন এর জন্য কি ক্লাস আছে? আমার টোটাল ন্যাপটাকে ফিক্সড করব, বলেন কি ক্লাস? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্স না 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 বলেন ফিক্সড টপ প্লেটস টপ ফিক্সড র্যাপারটা হয়ে গেছে। এখানে যদি আমরা আরো কন্টেন্ট দেই চেক করার জন্য, এই যে হয়েছে না, কালারটা চেঞ্জ হয়ে গেছে তাই না? এইখানে তাহলে কোথায় দিব বলেন? পিতে দিলে কাজ করবে না, এই ট্যাগের মধ্যে এই ট্যাগের মধ্যে দিতে হবে।
এইখানে দেই ক্লাস টেক্সট হোয়াইট ওকে আর কি তারপরে যে hover করলেও show করবে। ওভার ওইটা কাস্টম করে দিতে হচ্ছে ক্যাপিটালাইজড করার জন্য কোনো ক্লাস আছে কি টেক্সট ক্যাপিটালাইজ হ্যাঁ আছে টেক্সট আবার কি এইখানে প্যাডিং আছে তাই না এটার প্যাডিং আছে তাহলে এখানে প্যাডিং দিয়ে দেই এখানে শুনেন একটু দেখেন এখানে যে প্যাডিং বা মার্জিন আছে আমি যদি বাটনে প্যাডিং দিই কাজ করবে বাটনে দিলে মার্জিন দিতে হবে বাট এই ডিভের মধ্যে প্যাডিং দিলে কাজ করবে পি এক্স অক্ষে 5 বিশাল বাইরে নিতেছে। পি এক্স অক্ষয় তো এটা খুব ঝামেলা করে এবার হয়েছে এনাফ না আরো কিছু করব এই দুইটা লেখাগুলো একটু মাঝখানে একটু চাপায় নিয়ে প্যাডিং দেন বেশি মার্জিন দিলে মার্জিন এন্ড প্যাডিং দিয়ে দেন পি এক্স অক্ষে 5 উপরে নিচেও দেই পি ওয়াই অক্ষে 3 দেখেন এইভাবে যদি প্যারাল্যাক্সের মতো করতে চান ইমেজটা ফিক্স থাকবে বাট উপরের কন্টেন্টগুলো ভেসে চলে যাবে এটা করতে চাইলে এই যে এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করতে হয় তাহলে ইমেজটা স্যার Fixed ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আর ব্যাকগ্রাউন্ড পজিশন কি সেম কথা না ডিফারেন্সটা ব্যাকগ্রাউন্ড পজিশন আসলে ইমেজের পজিশনটা কোথায় হবে কি হবে সেটা ওটা ফিক্স ডিফাইন দিলে করে তো একই কাজ করতে না ব্যাকগ্রাউন্ড একই কাজ করতে হ্যাঁ একই কাজ করতে কিন্তু প্যারাল্যাক্সের মতো আরো কিছু ফিচার আছে সেটা অ্যাড করা যেত না আচ্ছা এখন তাহলে এই সেকশনটা করি বুঝে নাই আচ্ছা ইমেজের জন্য এটা কভার করে দিবেন কভার করলে সব জায়গায় ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ঠিক আছে না এখন এটা দিলে স্যার ইমেজটা ফিক্সড হয়ে গেছে ইমেজ এই দেখেন কভার করছে ওই ইমেজটা ভেঙে যাবে ফাটে যাবে এরকম হয় না ফিক্সড হয়ে যাবে হ্যাঁ ফিক্সড হয়ে যাবে এর মধ্যে যে স্ক্রল ডাউন করলে ওটা এখানে ফিক্স সেটা তো ওই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিলাম বাট ইমেজের যে বিষয়টা আমরা আগে 100% দিয়ে দেখছিলাম কি হচ্ছিল ওই ইমেজটাই থাকতেছিল বাট লম্বা হয়ে যাচ্ছিল সেটা দেখতে অনেক খারাপ লাগতেছিল তো স্ট্যান্ডার্ড হচ্ছে কভার করে দেওয়া ঠিক আছে ওকে এটা বাদ স্যার এবার একটা আইকন কোথায় এখন নেবের ওই আইকনের কথা স্যার স্ক্রল করেন স্যার এখানে স্যার যেখানে ছবিটা স্যার ফিক্সড হয়ে আছে এটার জন্য এই যে বললাম ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড এটা তুলে দেন এরকম আর হবে না বুঝতে পারছেন ওকে এখন নেক্সট section dot container dot row তারপরে call md4 4 আছে না 1 2 3 4 আর এরপর হবে 8 8 এই পাশে একটা ডিম নিব অ্যাবাউট
স্যার হেডিংটা কি তাহলে আমাদেরকে সিএসএস দিয়েই করতে হবে, যে উপরে যে হেডিং টেক্সটটা লেখা থাকে আর নিচে একটা বর্ডার আর একটা বলছেন হেডিংটা, হ্যাঁ যেটা হেডিং ওটা সিএসএস দিয়ে করতে হবে? হ্যাঁ ওটা সিএসএস দিয়েই করতে হবে। আচ্ছা এটাও করে দেখাবো। সিএসএস দিয়ে করলে তো স্যার এটা ইয়া হয় না, মানে ওই কি বলে যে রেসপন্সিভ তো হয় না। কেন হবে না? রো এর মধ্যে নেবেন, এখন রো ওয়াইজ দেখেন। আচ্ছা এটা করে দেখাচ্ছি, বলেন কি বললেন? স্পেন না কি আছে ওটা দিয়ে তো গোলমোল করে ঘোরানো ওইভাবে এইভাবে আনতে পারবেন না, ঠিক আছে? বুঝতে হবে সার্কেল দিয়ে, স্পেন আছে যেটা সার্কেল দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু এটা পারফেক্টলি হবে না। আচ্ছা এখানে কি করবেন, আরেকটা রো নেবেন। এটা তো নেক্সটের জন্য করলাম, ঠিক আছে? এটা তো পরের সেকশনের জন্য, এটার জন্য করলাম। এটার জন্য করলে আবার এখানে কি নেবেন, একটা রো নেবেন। স্যার এক্সট্রা রো লাগবে কেন স্যার? এই পাশে 8টা এই পাশে 4টা একটা রোর মধ্যে দিয়ে তো করা যাবে না পরের গুলো যে আবার দিয়ে দিব, তাই না? সবগুলো দিয়ে সেম থাকবে, একটাই করতে যাচ্ছি। 5টা মিনিট সময় নষ্ট করতেছি। Okay. আমরা দুইটা রো নিব এই জন্য যে এই সেকশনটার জন্য আলাদা করে রাখবো আর এই সেকশনটা। তাহলে এখানে আমরা একটা রো নিছি, এইটা অ্যাবাউট এটা রোর বাই, ঠিক আছে। আর এটা আমরা নিব হচ্ছে হেড। এইখানে তাহলে কল এমডি পুরোটাই তো 12। এখানে কি কি থাকবে, একটা হেড নামে একটা থাকবে ডিভ, তার ভিতরে h4 নামে একটা ট্যাগ থাকবে, একটা হরিজন্টাল বার hr থাকবে, তাই না? এখানে লেখা থাকবে কি অ্যাবাউট স্পেন আস ক্লাস স্পেন। এই তো এখানে কি ক্লাস ইউজ করতে হয় ফন্ট ক্যাপিটালাইজ করার জন্য? টেক্সট ক্যাপিটালাইজ ইস্ট নাকি ক্যাপিটালাইজ ওই জয়েন্টে আপার কেস আপার কেস। ঠিক আছে স্যার পাশে কি ব্যাপার? ডাবল পি ডাবল ডাবল পি পি ইআর। আচ্ছা এখন হচ্ছে এটাকে বোল্ড করবেন, তাহলে ফন্ট। আচ্ছা আমরা এইটা খালি করি, ওইটা করে নিয়ে আনি। এটা কার করব, h4 এর ফন্ট উইথ বোল্ড ডট অ্যাবাউট নামে ক্লাস এখানে। এটা অ্যাবাউট নিব না, এখানে টোটাল ক্লাসটাকে অ্যাবাউট করে দেব। আচ্ছা h4 এটা হেডের মধ্যে থাকবে, হেড h4। তার একটা কি তৈরি করতে হবে, সার্কেল তৈরি করতে হচ্ছে, তাই না? এখানে তাহলে পজিশন রিলেটিভ কন্টেন্ট
একটা বোথ জিনিস দিতে হয় না? হাইট দিয়ে দেই 5 পিক্সেল, রেডিয়াস বটম দিছিলাম না এর আগে? জি স্যার। বটম 5 পিক্সেল, হয়েছে। আচ্ছা, এইটারও একটু কাজ করতে হবে। এগুলোকে কি করতে হবে? সেন্টার আনতে হবে। HR এর ক্লাস দেই, একে উইথ 25, এর টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট সেন্টার। ওকে, এটার একটু বড় করে দেই, 8। উপরের নিচে একটু প্যাডিং দিব, মার্জিন দিব। এই রোতে এম চতুর্দিকেই দিই, M3, ঠিক আছে? জি স্যার। এখন এটা রিস্টাইল করলে হয়ে যাচ্ছে। কালার এখানে এটা একটু HR border none, height 2 pixel, background color red, ওকে স্যার, সমস্যা নেই, এটা বুঝে গেছি, এটা করতে হবে। ঠিক আছে? ওকে, এইটারে অ্যাবাউট পিক নামে নিলাম, তার ভিতরে একটা ইমেজেস স্ল্যাশ অ্যাবাউট ডট পিএনজি। ও এসিওর ক্ষেত্রে অবশ্যই অল্টারনেটিভ টেক্সট দিতে হবে, ঠিক আছে? এখানে আরেকটা ডিভ নিব, ডট সোশ্যাল, এর ভিতরে UL LIA, তার ভিতরে I, ক্লাস ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, আসছে। ওকে, এখন কি করব? আর এই ইমেজটার উইথ 100%,
তাহলে এইখানে আমরা ক্লাস ইউজ করতে পারি, ক্লাস উইথ 100 হয়ে গেছে। এখন এইটাকে উপরে নিয়ে যেতে হবে, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, কার সোশ্যালে বিজি, RGB ভ্যালু দিতে হবে। আচ্ছা বিজি 50 নামে ছিল, ব্ল্যাক 50, ব্ল্যাক 50 তো নাকি, দেখি আছে কিনা। ওইটা হলো টেক্সটের আছে, টেক্সট 50 ছিল মেবি। হ্যাঁ এই যে কালার হয়েছে, এটা এ থাকার কারণে কালার হয় না। ওই যে লিংকের কারণে লিংকের কালারটা আসছে। তাহলে বিজি এর ব্যাকগ্রাউন্ড আমাকে অবশ্যই এইভাবে ডিফাইন করে সোশ্যাল, কার সোশ্যাল অ্যাবাউটের ডট অ্যাবাউট এর সোশ্যাল কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড RGBA .4 কি হয়েছে, এত মিস হচ্ছে কেন? রাইস, এখন এগুলোকে ঠিক করি। এর মধ্যে একটা টেক্সট ছিল H6 নামে নেই 5 ওকে। এগুলোর টেক্সট কালার হচ্ছে ক্লাস টেক্সট হোয়াইট, অ্যালাইনমেন্ট সেন্টার এইটাতে বলি টেক্সট সেন্টার। ওকে, এখন ইমেলগুলোতে কি হবে, স্টাইল না, ক্লাস স্টাইল নাম লাগতেছে না, ওই যে লিস্ট স্টাইল ইনলাইন করে দিলে হয়ে যাচ্ছে, ক্লাস ইনলাইন আইটেম হয়ে গেছে না। এখন এইখানের ক্লাস টেক্সট হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাই না, কালার দিতে হবে। ওকে, আমরা এখন বলি অ্যাবাউটের সোশ্যাল, এর ভিতরে যে ULLIA ব্যাকগ্রাউন্ড RGBA 6 দিয়ে দিতে। প্যাডিং এখানে না দিলে আছে, প্যাডিং আমরা এখানে দিই, পি চতুর্দিকে 2 দিয়ে দিই, হয়েছে 1 দিই। আচ্ছা, বর্ডার রেডিয়াস করার জন্য কি দিতে হয়, বর্ডার সার্কেল, বর্ডার সার্কেল আগে বর্ডার দিতে হবে। রাউন্ড সার্কেল একটা রাউন্ড একটা রাউন্ড দিলে তো রাউন্ড হবে, সার্কেল করার জন্য এটা হচ্ছে রাউন্ডেড সার্কেল, রাউন্ডেড সার্কেল, রাউন্ডেড সার্কেল। ওকে, তাহলে এখানে আরেকটা কাজ করতে হবে, এটা পি এক্স অক্ষে, পি ওয়াই অক্ষে 2, অনেক বড় হয়ে যাবে। এক্স্যাক্টলি এটা দিয়ে এই পর্যন্তই করা যাবে, আরো সার্কেল করতে চাইলে অবশ্যই সিএসএস ইউজ করতে হবে, ঠিক আছে। এখন আমরা একটু মার্জিন দিয়ে দেই, কই মার্জিন দিব, একটাতে দিলেই হবে, ইউএল এ মার্জিন দেই MY2, নিচে পাচ্ছে না কেন,
স্যার NV2 দেন বটম ওইটা দিলে তো আচ্ছা এটাতে না দিয়ে পাইছে আচ্ছা টোটাল কলামে না লিস্ট ইমেলে দিলেই হওয়ার কথা সোশ্যালে দিলে দুটোই পাচ্ছে পি দিয়ে দেই py2 ওকে এখন হোভার করলে আসবে এটা হোভার করতে হবে এটা তো বুঝতে পারছেন এটাকে পজিশন দিয়ে উপরে নিয়ে যাবো সোশ্যালকে পজিশন অ্যাবসলিউট বটম থেকে 0 লেফট থেকে 0 রাইট থেকে 0 রিলেটিভ কার আন্ডারে হবে ওকে শেষ এখন এইটা এগুলো তো পারবেনই জি স্যার না করে দেব না স্যার তাহলে কোনটা করে দেব বুটস্ট্র্যাপ দিয়ে কোনটা করে দেব কোন স্যার মাই স্কিলের ওই প্রোগ্রেস বাড়তে প্রোগ্রেস বার ওদের ডিফল্ট ভাবে যে প্রোগ্রেস বার আছে ওইটাই ইউজ করলে ওইটা ইউজ করতে পারবেন আর যদি মনে করেন আমি করব তাহলে আমরা যেভাবে করছি সেভাবে করে দিতে হবে বুস্টারটা দুই তিন লাইন ওকে কত কত ভাগ আছে আচ্ছা এই যে উপরেরটা নিয়ে আসেনি হেডার ফর হেড কি ছিল নাই স্কিল ওকে আসছে ডট রো এর ভিতরে দুইটা 6 6 12 ডট কল md6 এটা আপনারা করে নিন আমি প্রোগ্রেস বারটা দেখাবো দেখি প্রোগ্রেস বারের এই যে অ্যালার্ট প্রোগ্রেস বার এটা একটু ভিউ করে দেখি এটা নেওয়া যায় নাকি এটা না এটা এক দুই কপি পেস্ট হয়ে গেছে আর কি টেক্সট লাগবে টেক্সটগুলো বসায় দেন হয়েছে প্যাডিং ট্যাডিং দিয়ে দিলে হয়ে গেছে এখন যতবার লাগবে রিপিট করুন কি পিছনে দিবেন তাহলে নিজের মতো করে করতে হবে বুঝতে পারছেন পিছনে দেওয়ার কোনো ক্লাস আছে এদের দেখি কোনটাতে দেখতেছিলাম
আছে নাই এখানে দেওয়া আছে প্রথমটাকে দিয়ে মডিফাই করতে হবে হ্যাঁ ওই যে এর মধ্যে আইডেন্টিটি মডিফাই করে দিব কই থাকবে রিলেটিভ দিয়ে একটা করা যেতে পারে এইখানে স্টাইল দেওয়া আছে এত পার্সেন্ট এখানে তাহলে 95% দেই এখানে করতেছি টেক্সট চেঞ্জ করতে হবে এটা প্রোগ্রেস বার গেল আচ্ছা এখানে আমরা টেক্সট রাইট করি এই পর্যন্তই হবে ও হইতেছে ওই বেজের মধ্যে না মানে যে উপরে যেটা থাকে উপরের যেটা ব্যাকগ্রাউন্ডে নেই ব্যাকগ্রাউন্ড হ্যাঁ এটা এখন এটাকে বের করে আনে এটার ভিতরে দিতে হবে এই যে এখানে আছে এটাকে স্টাইল করে এখানে নিয়ে আসতে হবে ওই এখন টেক্সট লেন্স হ্যাঁ এটা ওইটা কাস্টম সিএসএস করে করতে হবে ওকে তাহলে তো হয়ে গেল আর কি কালারটা চেঞ্জ করে দেন রেড দিবেন না রেড ওইটার কালার আসতেছে ও এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার পিছনে এই প্রোগ্রেসটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে এটাতে ব্ল্যাক দিয়ে দিবেন তাহলে হয়ে যাচ্ছে এর ব্যাকগ্রাউন্ড এমনি দিলেই তো হচ্ছে বিজি ব্ল্যাক নাই মেবি ডার্ক আছে আমি প্রোগ্রেসের মধ্যে একটু প্যাডিং দিয়ে দিব না স্যার হ্যাঁ দিতে পারেন P1 আর কি বলেন একটু হাইটটা বড় আর করো। হচ্ছে স্যার যে বর্ডার রেডিয়াস দাও রেডিয়াস দিতে হবে রেডিয়াস আছে আর একটু দিতে হবে বুঝে নাই হ্যাঁ কপি পেস্ট করানো হবে। সুন্দর ডিপগুলো বুঝতে পারলে আচ্ছা কপি পেস্ট ডুপ্লিকেট করলে একটা প্রবলেম হচ্ছে না এটা হয় না হয়েছে পারবেন তো নাকি আর এটা করতে হবে এটা এটা এইটা পরে আমরা আজকে মঙ্গলবার তো স্যার ভালো লাগছে। মঙ্গলবার তাই ভালো লাগতেছে না মঙ্গলবারে কি আজকে আসলে কেন জানি